কি অবস্থা? কেমন আছো সবাই? বৃত্ত অধ্যায়ের প্রথম লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? সাইকেল একে আজকে আমরা আরেকটা নতুন অধ্যায় শুরু করব। স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেই অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত, দ্য সার্কেল। তো সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? খুবই চমৎকার একটা অধ্যায় আমরা আজকে ক্লাসে শুরু করব। তো আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা ভালো চলতেছে। এইচএসসি 27 ব্যাচের হায়ার ম্যাথ সাইকেল একে টোটাল 4টা অধ্যায় আছে। তার মধ্যে 2টা অধ্যায় নিব আমি, 2টা অধ্যায় নেবে তোমাদের রাকিব ভাইয়া। তো আমি ইতিমধ্যেই ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা কমপ্লিট করে ফেলছি। আজকে দ্বিতীয় অধ্যায় হিসেবে বৃত্ত শুরু করতেছি। তো যারা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো আমাকে একটু বলো, কে কে ম্যাট্রিক্স নির্ণায়ক কমপ্লিট করছো? যারা নতুন যুক্ত হইছো তোমরা হয়তো কমপ্লিট করতে পারোনি, বাট আমি সবার উদ্দেশ্যে বলে রাখি, এই সপ্তাহের শুক্রবারে যে ম্যাট্রিক্স নির্ণায়ক মেগা এক্সাম, এটা কে কে জানো? আজকে সোমবার, এই সামনের শুক্রবারে মানে এই সপ্তাহের শুক্রবারেই কিন্তু সেপ্টেম্বরের 5 তারিখ ম্যাট্রিক্স ও নির্ণায়ক মেগা এক্সাম। 30টা এমসিকিউ থাকবে, সময় 30 মিনিট। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে 1/4, মানে 25% নেগেটিভ মার্কিং। তো আন্দাজে দেখানো যাবে না। পরীক্ষা কয়টায়? পরীক্ষা শুক্রবার রাত ঠিক 9টায়, ঠিক রাত 9টায় ফেসবুক গ্রুপে ঢুকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? যারা নতুন যুক্ত হইছো মন খারাপ করো না, তোমরাও ধীরে সুস্থে ম্যাট্রিক্স নির্ণায়কের টোটাল ক্লাস হয়েছে 9টা। 9 ক্লাসে আমরা কমপ্লিট করছি। তো 9টা ক্লাস আর একটা এমসিকিউ ক্লাস ভালো মতো কমপ্লিট করো রেকর্ডেড ক্লাস দেখে। তারপরে নিজে নিজে এক্সাম দিয়ে যাচাই করে নিও। এক্সামের লিঙ্কগুলো তো ফেসবুক গ্রুপে একটা পোস্টের মধ্যে সবগুলো সাজানো আছে, তখন নিজে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিও, ঠিক আছে? ওকে, ফাইন। তো ম্যাট্রিক্স নিয়ে যারা কমপ্লিট করছো কেমন লাগছে ক্লাস করে বলো তো? ভাল লাগছে? ম্যাট্রিক্স নির্ণায়ক যারা লাইভ ক্লাসগুলা করছো কেমন লাগছে? কি মনে হচ্ছে আমরা যেভাবে পড়াচ্ছি একটা অধ্যায়ের বোর্ডে আসা সবগুলা টাইপ এবং অ্যাডমিশনে আসা সবগুলো টাইপ কি কভার হচ্ছে? নিজে নিজে কি মিনিমাম 90% সলভ করতে পারতেছো? যাদের কাছে আমাদের সাইকেলের বইটা আছে, সাইকেলের বইয়ে কিন্তু একাডেমিক, অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সব কিছু কভার করা। তো আমাদের ক্লাসগুলো করার পর যদি বই থেকে প্র্যাকটিস করো, মনে হচ্ছে যে পারবা? আর প্র্যাকটিস শিটগুলো যে আপলোড দেওয়া হয়েছে ওয়েব অ্যাপে, বোর্ড এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ বা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, মানে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করলে কি পারা যায়? শোনো, আমাদের একাডেমিক সাইকেলের ক্লাসের বিশেষত্ব হচ্ছে এইটা, যে যারা শুরু থেকে সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো কমপ্লিট করবে, ওরা এইচএসসি অ্যাডমিশন কোথাও হায়ার ম্যাথে আটকাবে না। কোথাও না মানে কোথাও না। তো তোমরা অনেক লাকি যে কলেজে ক্লাস শুরুর আগেই তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে গেছো। যারা আজকে বা গতকাল কেউ যুক্ত হয়েছো কোনো অসুবিধা নেই, বা যারা এই মাসের মধ্যেও অ্যাটলিস্ট সাইকেল ওয়ানে যুক্ত হয়ে যাবে, মানে অ্যাটলিস্ট ধরো কলেজে ক্লাস শুরুর 1 মাসের মধ্যে, ধরো তোমাদের কলেজে ক্লাস শুরু সেপ্টেম্বরের 15, তো অ্যাটলিস্ট যারা অক্টোবরের 15 বা 30 তারিখের মধ্যে আমাদের সাইকেলেকে যুক্ত হবে তারাও লাকি আমি বলবো, কারণ ওরাও আসলে সুযোগ পাবে শেষ করার। কলেজে ক্লাস শুরুর 1 মাসের মধ্যেও যদি জয়েন করে, সেও আসলে সবগুলো ক্লাস কমপ্লিট করার মতো পর্যাপ্ত সময় পাবে যদি ইচ্ছা থাকে। তো এই একাডেমিক সাইকেলে তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে কমপ্লিট করো এবং আমাদের সাইকেল ভিত্তিক বইগুলা থেকে প্র্যাকটিস করো, ভাই আর কিচ্ছু লাগবে না। একাডেমিক অ্যাডমিশন তোমাকে কোথাও আটকাতে হবে না। ওকে, তো শুক্রবারে ম্যাট্রিক্স নির্ণায়ক মেগা এক্সাম। যারা ম্যাট্রিক্স নির্ণায়কের সবগুলো ক্লাস কমপ্লিট করছো ভালো মতো প্র্যাকটিস করো, সাইকেলের বইটা থেকে প্র্যাকটিস করো, অথবা যাদের কাছে বই নাই প্র্যাকটিস শিট দেওয়া আছে ওয়েবসাইটে, ওখান থেকে প্র্যাকটিস করো, করে শুক্রবারের পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। ওকে, তো দেখতেই পাচ্ছ নতুন একটা অধ্যায় বৃত্ত। এই অধ্যায়ে 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে 4.1 আর একটা হচ্ছে 4.2। কোন কোন বই এটাকে বলে, একটাকে বলে 4 এর এ, একটাকে বলে 4 এর বি।
তো সরল রেখা অধ্যায়টা কমপ্লিট করছো কে কে একটু বলো তো। তোমাদের রাকিব ভাইয়া সরল রেখা অধ্যায় নিচ্ছে। সরল রেখা অধ্যায়টা কমপ্লিট করা থাকলে বৃত্ত অধ্যায়টা বুঝতে একটু বেশি সুবিধা হবে। 4.2 তে 4.2 এর কয়েকটা টাইপ সরল রেখার সাথে রিলেটেড। তো যারা এখনো সরল রেখা অধ্যায় পড়ো নাই, 4.1 বুঝতে কোনো সমস্যা হবে না। আমরা 4.1 পড়বো 4 ক্লাসে বা 5 ক্লাসে। 4.1 ধরো 5 ক্লাস বা 4 ক্লাস, 4 অথবা 5। আর 4.2 ও 4 অথবা 5, ধরো 4 আর 5 মানে 9 ক্লাস। টোটাল 9 ক্লাসের বেশি লাগে না। ধরো 4.1 4 ক্লাস, 4.2 5 ক্লাস, এরকম। তো সরলরেখা অধ্যায় পড়া না থাকলে 4.1 বুঝতে কোনো অসুবিধা হবে না। যারা সরলরেখা পড়ো নাই, 4.1 এ যে 4টা বা 5টা ক্লাস হবে, এই ক্লাসগুলোতে তোমার বুঝতে অসুবিধা হবে না। কিন্তু 4.2 এর কিছু টাইপ আছে সরলরেখার সাথে মিক্সড। তো আমার সাজেশন থাকবে, যারা দেরিতে যুক্ত হইছো, তোমরাও সরল রেখার ক্লাসগুলো রেকর্ডেড দেখতে থাকো। সপ্তাহে 2টা 3টা করে দেখতে থাকো, যে বৃত্ত 4.1 শেষ হইতে হইতে তোমার যাতে অ্যাটলিস্ট সরল রেখাও 12 13 14টা ক্লাস করা হয়ে যায়। বুঝতে পারছো? তো যারা জিজ্ঞেস করতেছো যে সরল রেখা পড়ি নাই, আমার বুঝতে অসুবিধা হবে কিনা, ভাইয়া 4.1 বুঝতে কোনো অসুবিধা হবে না, কিন্তু 4.2 তে একটু অসুবিধা হইতে পারে। তো যারা সরলরেখা পড়ো নাই, আপাতত 4.1 এর ক্লাসগুলো করে ফেলো, সমস্যা নেই। তারপরে 4.2 এর আগে সরলরেখা যতটুকু পসিবল হয় কমপ্লিট করে ফেলো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা যারা সরলরেখা পড়ো নাই, কিন্তু 9 10 এ একটা অধ্যায় ছিল হায়ার ম্যাথে, স্থানাঙ্ক জ্যামিতি, কার কার মনে আছে বলো? স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা পড়ছিলা? স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা পড়া থাকলেও মোটামুটি কাজ হয়ে যাবে। ইন্টারমিডিয়েটে যেটা সরলরেখা, 9 10 এ ওটাকে স্থানাঙ্ক জ্যামিতি মানে 11 অধ্যায় 11 হায়ার ম্যাথে আছে, ওইটা পড়া থাকলেও মোটামুটি 4.1 বুঝতে অসুবিধা হবে না। 4.2 মোটামুটি বুঝে ফেলতে পারবা। বাট সরল রেখা অধ্যায়টা অবশ্যই পড়তে হবে, স্কিপ করার তো কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি বৃত্ত লেকচার 1। আজকে ক্লাসে আমরা পড়বো কি? আজকে ক্লাসে আমরা পড়বো 4.1। তো সবাই রেডি স্টেডি বলো, শুরু করব। সবাই রেডি? ওকে ফাইন। তো বৃত্ত চেনো না এমন কেউ আসো? বৃত্ত চেনো না এমন কেউ নাই, সবাই চেনো। বৃত্তের 2টা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য বলতে 2টা জিনিস আছে, একটা হইলো কেন্দ্র আর একটা হইলো ব্যাসার্ধ। তো কেন্দ্র কি জিনিস, ব্যাসার্ধ কি জিনিস, এগুলো তোমরা সবাই জানো। তো কেন্দ্র ব্যাসার্ধ আমরা ক্লিয়ার। ওকে ফাইন। এইবার দেখো বৃত্তের সমীকরণ। ধরো একটা বৃত্তের কেন্দ্র মূলবিন্দু, মূলবিন্দু মানে 0,0 এবং ব্যাসার্ধ a একক। হইতে পারে না? তোমাদের চিত্র আঁকা লাগবে না, খালি এই টাইপটা লেখো। লেখো বৃত্তের কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ a একক হলে বৃত্তের সমীকরণ। চিত্র আঁকা লাগবে না, খালি দেখো। যারা বলতেছো ভিডিও ক্লিয়ার না, তোমরা একটু ফেসবুক থেকে ক্লাস করো। আমি দেখতে পাচ্ছি এখানে ভিডিও ক্লিয়ার আছে। ওয়েবসাইটে ক্লাস করতে নেটের স্পিডটা একটু ফাস্ট লাগে, একটু স্পিডটা বেশি লাগে। তো যাদের ওয়েবসাইটে ভিডিও একটু ক্লিয়ার আনক্লিয়ার মনে হচ্ছে, তোমরা ওয়েবসাইট থেকে না করে ফেসবুক থেকে ক্লাসটা করে ফেলো লাইভে, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো দেখো একটা বৃত্তের কেন্দ্র যদি হয় মূলবিন্দু এবং ব্যাসার্ধ যদি হয় a একক, ধরো এই যে এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র মূলবিন্দু, এবং ধরো যে ব্যাসার্ধ হচ্ছে এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ধরো a একক। এতটুকু কত? ছোট হাতের, এখান থেকে এই পর্যন্ত ছোট হাতের। ওকে ফাইন। দেখো ধরলাম আমরা বৃত্তের কেন্দ্রকে ক্যাপিটাল ও বিন্দু। আচ্ছা আমাকে বলো তো বৃত্তের উপরস্থ কয়টা বিন্দু আছে বলো? এই তোমরা সঞ্চার পথ পড়ছো, সরলরেখা অধ্যায় সঞ্চার পথ 3.4, না পড়লেও সমস্যা নেই। দেখো এই বৃত্তের অপরস্থ কতগুলো বিন্দু আছে? অযুত লক্ষ নিযুত কোটি। একটা বৃত্তের উপরস্থ অযুত লক্ষ নিযুত কোটি অসীম সংখ্যক বিন্দু আছে। তো এর উপরস্থ ধরো যে কোনো একটা বিন্দু, ধরো এটা পি, ছোট হাতের x, y স্থানাঙ্ক। বৃত্তের উপরস্থ আমি যে কোনো একটা বিন্দু, মানে সঞ্চার পথের, বৃত্তের যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমি পি x, y ধরলাম। ওই সরল রেখার সঞ্চার পথ অধ্যায় যারা পড়ছো তোমরা জানো, না জানলে অসুবিধা নেই, খালি দেখো। আচ্ছা এখন আমাকে বলো, আমি কি এখানে বলতে পারি যে ওপি সমানে, বলো আমি যদি লিখি ওপি সমানে, তুমি কি মাইন্ড করবা বলো তো? কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ সমান। আচ্ছা এইবার আমাকে বলো ওপি মানে কি? 2 বিন্দুর দূরত্ব। এই 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানো না এমন তো কেউ নাই, এটা 9 10 আছে। √ওভার বুঝ দুটার বিয়োগফল, x থেকে 0 বিয়োগ হোল স্কয়ার প্লাস কোটি দুটার বিয়োগফল হোল স্কয়ার। এই বলো এই সূত্র জানো না এমন কেউ আসো?
দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র সবাই জানো তাই না? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র রুট ওভার অফ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তাহলে রুট ওভার অফ x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে দাও, রুট ওভার তো খারাপ দেখা যায়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে দাও। এই যে বুঝতে পারছো সমীকরণটা কিভাবে আসছে? এখন এই সমীকরণটা মুখস্থ করো। এটা কিসের সমীকরণ? কোন একটা বৃত্তের কেন্দ্র যদি হয় মূলবিন্দু এবং ব্যাসার্ধ যদি হয় a পরিমাণ, তাহলে তার সমীকরণ মুখস্থ করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। মুখস্থ হইছে? কেমনে আসছে বুঝছো? শোনো, পরীক্ষায় সূত্রের প্রমাণ আসবে না, তোমার এটা মুখস্থ রাখতে হবে, বাট তুমি দেখা রাখলা যে কেমনে আসছে। মুখস্থ করো, মুখস্থ করে ডান কমেন্ট করো। কোন বৃত্তের কেন্দ্র যদি হয় মূলবিন্দু মানে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে a পরিমাণ বা a একক, তাহলে তার সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। আচ্ছা এইবার আমাকে তোমরা বলো, ধরো কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু আর ব্যাসার্ধ হচ্ছে 5 একক, তাহলে লিখো তো সমীকরণটা কি হবে? ধরো কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, ব্যাসার্ধ হচ্ছে a একক, লিখো সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে x স্কয়ার মানে x - 0, আমি একদম ডিটেল লিখি, আসলে হবে এইটা x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার সমান 5 স্কয়ার। এই দেখো বর্গ করে দিলে আসলে সমীকরণটা হবে এরকম x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার সমান a স্কয়ার। তো 0 তো লেখা লাগে না, 0 তো আসলে লেখা লাগে না, এটা কি হবে? এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 স্কয়ার। কথা বুঝছো? 5 স্কয়ার মানে 25 শেষ। ওকে ফাইন, এটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার একটা উল্টা প্রশ্ন করব। উল্টা প্রশ্ন মানে হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 49, তোমাকে বললাম এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? দেখি তো কয়জন পারে। তোমাকে আমি বললাম যে এই যে একটা বৃত্ত, দেখো আগে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে কেন্দ্র মূলবিন্দু ব্যাসার্ধ 5 একক, সমীকরণ কি? তুমি বলছো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 স্কয়ার, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 25। এইবার তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? বলো। কেন্দ্র 0,0 সবাই জানি, কেন্দ্র আমি বাংলা লিখতেছি না, কেন্দ্র হচ্ছে 0,0। ব্যাসার্ধ কি 49? ব্যাসার্ধ কি 49 না 7? ভেরি গুড ভাই, এই 49 কে মনে মনে চিন্তা করতে পারে 7 স্কয়ার। দেখো সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো যার উপরে স্কয়ার সেটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কিন্তু 49 না, ব্যাসার্ধ হচ্ছে 7 একক। বলো এটা কে বুঝছো? ক্লিয়ার? ব্যাসার্ধ 7 একক। ক্লিয়ার? এই টাইপটা ক্লিয়ার? বলো অল ক্লিয়ার? এই টাইপ থেকে কোনো প্রশ্ন আসলে আর ভুল হবে? এই টাইপ থেকে কোনো প্রশ্ন আসলে আর ভুল হবে না। ওকে ফাইন, এই টাইপ থেকে কোনো প্রশ্ন আসলে আর ভুল হবে না। আচ্ছা এবার আমাকে তোমরা বলো তো, একটা বৃত্তের কেন্দ্র কি সারা জীবন মূলবিন্দুতেই হবে? এটা কোনো মানসিক আছে? আমরা সবার প্রথম যে উদাহরণটা নিলাম একদম সবচেয়ে সিম্পল উদাহরণটা, যে একটা বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দুতে হয় তাহলে সুবিধা কি? মূলবিন্দু হলে তো এই যে 0 বিয়োগ করলে তো আসলে বাদ চলে যায়, x - 0 হোল স্কয়ার যে কথা x স্কয়ার একই কথা। তো সব সময় তো আর মূলবিন্দুতে হবে না। এখন ধরো এরকম একটা ব্যাপার, লেখো এবার, এটা লেখো, চিত্র আঁকা লাগবে না, লেখো। এইবার দেখো কেন্দ্র হচ্ছে h, k, দেখো এবার কিন্তু মূলবিন্দুতে দেই নাই। দেখো আগের টাইপটাতে কেন্দ্র ছিল মূলবিন্দু, ব্যাসার্ধ ছিল a পরিমাণ। এবার আমি কি করছি? কেন্দ্রটা চেঞ্জ করে দিছি, কারণ একটা বৃত্তের কেন্দ্র তো আর সবসময় মূলবিন্দুতে হবে না, অন্য যে কোনো বিন্দু হইতে পারে। তো এবার ধরো একটা বৃত্ত, এটা লেখো, এই লাইনটা লেখো, ধরো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k আর ব্যাসার্ধ হচ্ছে a পরিমাণ। চিত্রটা দেখো, চিত্র তোমার না আঁকলেও চলবে। দেখো এইবার কেন্দ্র হচ্ছে ধরলাম c, ধরো মূলবিন্দু হচ্ছে o। এইবার কেন্দ্র কিন্তু মূলবিন্দুতে না, কেন্দ্র ধরলাম c বিন্দু, h, k, ভুজ হচ্ছে h, কোটি হচ্ছে k, এবং এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু হচ্ছে p। তাহলে বলো কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব ওই বৃত্তের ব্যাসার্ধের সমান হইলে আমরা কি এখানে CP সমান a লিখতে পারি? বলো, এখানে লিখতে পারছিলাম OP সমান a, কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব OP সমান a। আচ্ছা এখানে কি CP সমান a লিখতে পারি? বলো, লিখতে পারি। তাহলে C বিন্দু স্থানাঙ্ক হচ্ছে h, k, P বিন্দু স্থানাঙ্ক ধরলাম x, y, তাহলে CP মানে কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x - h হোল স্কয়ার, দেখো ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল y - k। এই সূত্র সবাই জানো, সরলরেখা যারা পড়ো নাই এই সূত্র 9 টেনেই পড়ছো, যে রুট ওভার অফ ভুজদ্বয়ের বিয়োগফল, দেখো ভুজদ্বয়ের বিয়োগফল x - h হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান। এবার উভয় পক্ষকে বর্গ করে দাও, উভয় পক্ষকে বর্গ করে দাও, x - h হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝছো? এই সমীকরণটা আর আগের সমীকরণটা হুবহু সেম না, একই তো, খালি পার্থক্য হচ্ছে আগে এখানে মূল বিন্দু ছিল কেন্দ্র, তো এখানে জিরো তো আসলে বিয়োগ করা লাগে না, কিন্তু এখানে তো কেন্দ্র মূল বিন্দু না, তো সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আমাকে তোমরা বলো, ধরো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে, ধরো যে 3,2, কেন্দ্র হচ্ছে 3,2, ব্যাসার্ধ 5 একক। লেখো তো সমীকরণটা কি হবে, লেখো। ধরো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,2, এইটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাসার্ধ 5 একক। লেখো সমীকরণটা নিজের খাতায় লেখো, কি হবে? এক্স মাইনাস এইচ, এইচ মানে হচ্ছে কেন্দ্রের ভুজ, এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার, এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি, ওয়াই মাইনাস দেখো এক্স থেকে কেন্দ্রের ভুজ বিয়োগ হোল স্কোয়ার প্লাস ওয়াই থেকে কেন্দ্রের কোটি বিয়োগ হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। কে কল দিচ্ছে? জাস্ট এ সেকেন্ড, কল আসতেছে কোথায়? হ্যাঁ, ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। এটা ক্লিয়ার। এবার একটা উল্টা প্রশ্ন দিব, দেখবো এইটা কে কে ধরতে পারে। ধরো আমি একটা সমীকরণ লিখে দিচ্ছি, তোমরা সমীকরণ দেখে বলবা যে এখানে কেন্দ্র ব্যাসার্ধ কত। দেখো উল্টা প্রশ্ন, এখানে তোমাকে বলছিলাম যে কেন্দ্র 3,2, ব্যাসার্ধ 5 একক হলে সমীকরণ লিখো। তুমি লিখছো এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, এটা তো লাস্টে তো তুমি 5 স্কোয়ার না, এটাকে 25 লিখে দিবা। 5 স্কোয়ার মানে 25, এটা সবাই পারছো আশা করি। এইটা পারলে এবার এটা বলো, বলো কেন্দ্র কত? 7,2। এই দেখো এক্স মাইনাস এইচ, দেখো এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 7, আর কে এর মান কত? কে এর মান হচ্ছে 2, তাহলে কেন্দ্র হচ্ছে 7,2 আর ব্যাসার্ধ কত? 36। না ভাইয়া, ব্যাসার্ধ কিন্তু 36 না, 36 মানে হচ্ছে 6 স্কয়ার, তো যার উপরে স্কয়ার সেটা ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হচ্ছে 6 একক। বলো কে কে পারছো এই দুইটাই? এইটাও পারছো, এইটাও পারছো, কে কে পারছো বলো তো? পারছো সবাই? সবাই পারছো, ভেরি গুড। তাহলে আমরা এই জিনিসটা একটু মুখস্থ করি, এই জিনিসটা মুখস্থ করি, যে এই সূত্রটা, এই সূত্রটা একটু মুখস্থ করি। দেখো এই সূত্রটা একটু মুখস্থ করি, কি যে কোন বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কে, ব্যাসার্ধ যদি হয় ছোট হাতের এ, তাহলে সমীকরণ এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার সমান স্কয়ার। মানে মুখস্থ করার সময় আমরা মুখস্থ করবো এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। খালি কল আসতেছে, দাঁড়াও। দেখো এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান এ স্কয়ার। ঠিক আছে, এইবার দেখি এইটা কয়জন পারে, এইটা কয়জন পারে লিখো দেখি। এটা যারা যারা পারবে ভেরি গুড দিব। কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো ট্রাই করো। কেন্দ্র দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, তাহলে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ এক্স মাইনাস 4 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি, দেখো ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 7 হয়ে যাবে, এটা কে কে ধরতে পারছো বলো? ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার, 9 9 81। এটা কয়জন পারছো বলো? এটা যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কে কে বুঝছো? দেখো একটা হচ্ছে সূত্রের মাইনাস, ওয়াই মাইনাস কোটি হচ্ছে -7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা কে কে বুঝছো? দেখো ভাইয়া আমাদের সূত্রের মধ্যে আছে মাইনাস একটা, আর এখানে কে এর মানে আছে মাইনাস, এই দেখো এই যে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এইবার ঘটনা কি দেখো, ঘটনা হচ্ছে পরীক্ষায় আসে কোনটা জানো? পরীক্ষায় এটা থেকে এটা আসে না, পরীক্ষায় আসে এইটা থেকে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা। এইবার আমি একটু পরে তোমাকে একটা উল্টা প্রশ্ন দিব, আগে তুমি বলো এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ কে কে বলতে পারবা? ধরো পরীক্ষায় উল্টা জিনিসগুলো আসে এমসিকিউতে। এখানে ব্যাসার্ধ 81 দেখেই তো বুঝবা 9 স্কয়ার, দাঁড়াও ব্যাসার্ধ নিয়ে তো অসুবিধা নাই, মনে মনে চিন্তা করবে 81 মানে 9 স্কয়ার, তাহলে ব্যাসার্ধ 9 একক। এখন চিন্তা করো তো এখান থেকে কেন্দ্র কেমনে লিখবা? লিখো এক্স মাইনাস এইচ, তাহলে এইচ এর মান হচ্ছে 4, সূত্রের মধ্যে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে এইচ এর মান 4। এইখানে সূত্রের মধ্যে ছিল মাইনাস, আছে প্লাস, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হইছে, এই যে -7। কে কে বুঝছো একটু বলো?
উল্টা জিনিসটা কয়জন বুঝছো একটু ঠান্ডা মাথায়? পরীক্ষায় কেন্দ্র ব্যাসার্ধ থেকে সমীকরণ লেখা আসে না, এমসিকিউতে আসে কি সমীকরণ দিয়ে বলে কেন্দ্র ব্যাসার্ধ বের করো। আশা করি বুঝছো, আস্তে ধীরে, অসুবিধা নাই, অসুবিধা নাই, ধীরে সুস্থে। তুমি খালি এই সমীকরণটা লেখো, আর কিছু লেখা লাগবে না, বাংলা ভাষা লেখা লাগবে না। এই সমীকরণটা লিখে বলো এটা কেন্দ্র ব্যাসার্ধ কত। লেখো কেন্দ্র 3,5, দুইটাই মাইনাস আছে, আমাদের সূত্রেও আছে মাইনাস, এখানেও মাইনাস। তাহলে এইচ এর মান 3, কে এর মান 5, আর 36 মানে 6 স্কয়ার। ঠিক আছে, ওকে ফাইন। এবার এইটা বলো, এটা সবাই পারছো। এইটা বলো তো কি হয় কেন্দ্র ব্যাসার্ধ, বলো। সূত্রে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তার মানে এখানে হবে -4। এইচ এর মান হবে -4, কেন? মাইনাসে মাইনাসে প্লাস হইছে। এখানেও আছে প্লাস, কিন্তু সূত্রে তো ছিল মাইনাস, তাহলে এখানেও মাইনাস প্লাস, -4 -9। আর এখানে ব্যাসার্ধ কত? এখানে কি 6? ছোট্ট বন্ধুরা এখানে কি ব্যাসার্ধ 6? √6, ভেরি গুড, √6 একক, উপরেও একক লিখে দেই। √6, দেখো 6 মানে কি √6 এর উপরে স্কয়ার। খেয়াল করে দেখো, কেউ এই ভুল করো না যে ব্যাসার্ধ কিন্তু 6 না, √6 কে তুমি মনে মনে চিন্তা করো, √6 হোল স্কয়ার। তো ব্যাসার্ধ হয় কি যার উপরে স্কয়ার সেটা ব্যাসার্ধ, তো √6 এর উপরে স্কয়ার, তাহলে ব্যাসার্ধ √6। ভেরি গুড, এটা তোমরা বুঝে গেছো। এবার এটা বলো তো, শেষ, এটা লাস্ট। বলো কেন্দ্র কত? আছে প্লাস, তাহলে মাইনাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হইছে, আর এখানে মাইনাসই আছে, তাহলে প্লাসই থাকবে। বুঝতে পারছো? আর ব্যাসার্ধ 9 নং 81, ব্যাসার্ধ 9 একক। বলো এই তিনটাই ক্লিয়ার হয়েছে কার কার? যাদের এই তিনটাই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কেন্দ্র ব্যাসার্ধের টাইপ শেষ। কেন্দ্র যদি হয় মূল বিন্দু, ব্যাসার্ধ a, তাহলে সমীকরণ x² + y² = a²। কেন্দ্র যদি হয় h, k এবং ব্যাসার্ধ a, তাহলে সমীকরণ x - h² + y - k² = a²। গুড, ওকে ফাইন। এইবার দেখো বৃত্তের সাধারণ সমীকরণ। শোনো, এই সমীকরণটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলা হয় না। দেখো এই যে সমীকরণটা শিখলাম, কোনটা? এই যে, এটাকে বলা হয় কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ। দেখো যখন একটা বৃত্তের কেন্দ্র ডিরেক্ট দেওয়া থাকে, ব্যাসার্ধ ডিরেক্ট দেওয়া থাকে, তখন আমরা x - h² + y - k² = a², এই সমীকরণটা দিয়ে ডিরেক্ট বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারি। এটাকে বলে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটাকে সাধারণ সমীকরণ বলে না। এখন আমাদের টার্গেট হচ্ছে সাধারণ সমীকরণ খুঁজে বের করা। এখন আমাদের টার্গেট কি? বৃত্তের সাধারণ সমীকরণ খুঁজে বের করা। লিখো, টপিকটা লিখো, বৃত্তের সাধারণ সমীকরণ। তো একটা বৃত্তের কেন্দ্র যদি হয় h, k এবং ব্যাসার্ধ যদি হয় a, তাহলে তার সমীকরণ হয় এই যে এটা। একটু মাত্রই শিখলাম এটা, এটা তো নতুন করে তোমাদের লেখা লাগবে না, এটা তো মাত্রই শিখলাম। তোমরা টাইটেল দাও বৃত্তের সাধারণ সমীকরণ। এখন আমরা কি করব? খুঁজে বের করব এই সমীকরণটা থেকে বৃত্তের সাধারণ সমীকরণ খুঁজে বের করব। ঠিক আছে, চলো খুঁজে বের করি। এটাকে স্কয়ার করো তো, এই সমীকরণটাকে স্কয়ার করে দাও। x - h² x² - 2hx + h², y - k² মানে y² - 2ky + k² = a²। দেখো আমরা কি করতেছি, এইটা বৃত্তের সাধারণ সমীকরণ না, আমরা এখান থেকে বৃত্তের সাধারণ সমীকরণ খুঁজে বের করব। প্রমাণটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় সমীকরণটা মুখস্থ রাখলেই কাজ হয়ে যাবে। তবে চলো আমরা দেখি আসলে সাধারণ সমীকরণটা কিভাবে আসছে, প্রমাণটা শিখে রাখি, তাহলে ভালো লাগবে। এবার একটু সাজাই, দেখো x² + y² একসাথে করি, তারপরে -2hx - 2ky, এটাকে এক পাশে করলাম। তারপরে কি আছে ধ্রুবকগুলা, h² এটা ধ্রুবক, +k² এটা ধ্রুবক, a²টাও ধ্রুবক, এটাকে এক পাশে নিয়ে এসে পড়ি, এক পাশে নিয়ে এসে পড়ে ডান পাশে 0 দিই। আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে বলি যে এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, তোমরা আমারে গাইল দিবা না? বলো, আমি যদি তোমাদেরকে বলি এটা বৃত্তের সাধারণ সমীকরণ, এটা মুখস্থ করতে হবে, তুমি তো আমারে গাইলাবা যে ভাই সুন্দর একটা সমীকরণকে অপারেশন করে আপনি এই অসুন্দর জিনিস বানাইছেন। বলো, একেবারে আমি শিওর এখানে 90% মানুষ আমার গাইলাবে আমি যদি বলি এটা সাধারণ সমীকরণ, এটা মুখস্থ করো। সবাই গাইলাবে, বলবে যে ভাই এত সুন্দর সমীকরণটা থাকতে আপনি এটা অপারেশন করিয়া এটা এইরকম একটা
কি বলে কুৎসিত জিনিস বানাইছেন, বানায় বলতেছেন একে তো এটা সাধারণ সমীকরণ আর এটা মুখস্থ করো গাইলের উপরে। একেবারে মনে করো যে এরকম গাইল খাবো, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তো ক্যারিয়ার তো বাঁচাইতে হবে। তো ক্যারিয়ার বাঁচানোর জন্য এখন আমি কি করব? মেকআপ করব। মেকআপ করবো কেমনে দেখো, কিছু মেকআপ করি যাতে তুমি আমার না গাইলাও। প্রথম মেকআপটা দেখো, এই যে এখানে এইচ আছে না, সামনে আছে মাইনাস। তো ভাই একটা সমীকরণ মুখস্থ করব, এখানে মাইনাস থাকলে আরো খারাপ লাগে। আমরা তো সবাই প্লাস জিনিস পছন্দ করি, যে অমুক প্লাস তমুক। বেঞ্চের মধ্যে লেখা রাখতা না, বেঞ্চের মধ্যে লেখা রাখতা ছোটবেলায় যে এ প্লাস টি, এস প্লাস অমুক। তারপরে কি লেখছো না, কে কে লেখতা আর প্লাস এস, অমুক প্লাস এস, অমুক প্লাস পি, অমুক তমুক কত কিছু লিখতা। তো মাইনাস তো কেউ লিখতা না। তো আমরা ছোটবেলা থেকে প্লাস প্লাস লেখা বেঞ্চের মধ্যে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ দেখবা এই যে পর্যটন এরিয়াগুলোতে যে ঘুরতে যায়, পাহাড়ে বা যেখানেই যায়, ওখানেও গিয়ে দেখবা খোদাই করে অমুক প্লাস তমুক, এ প্লাস টি, টি প্লাস অমুক লেখা রেখে চলে আসে। তো আমরাও এই কাজটা এখন করব। কি করব দেখো, একটা জিনিস মাইনাসগুলোকে প্লাস বানাবো কেমনে। এই যে এখানে এইচ এর সামনে মাইনাস আছে না, দেখো ওয়েট, এই এইচ কে এগুলো তো ধ্রুব সংখ্যা। দেখো এখানে চলক হচ্ছে এক্স ওয়াই, বাকিগুলো তো ধ্রুবক। তো এখন কি করবো দেখো, আমি লিখবো ধরি, এগুলো মুখস্থ করতে হবে, খালি দেখো কি করি। এইচ সমান মাইনাস জি, কে সমান মাইনাস এফ। আমার ইচ্ছা হয়েছে ধরতেছি, দেখো কি করছি আমি, এই মাইনাস গুলোকে সরাবো। তাহলে এইচ সমান মাইনাস জি ধরলাম, কে সমান মাইনাস এফ ধরলাম। এবার দেখো কি হয়, ওয়েট, এগুলো তোমার মুখস্থ করতে হবে না, তুমি দেখতে থাকো। মেকআপ করে তোমরা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইচ এর জায়গায় যদি মাইনাস জি বসাই, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 2gx। কে এর জায়গায় যদি মাইনাস এফ বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2fy। আর এই যে বাকি জিনিসটা, এটাকে ধরে ফেললাম সি। এটাও সুন্দর বানাই, দেখো কি ধরবো, সি। ওয়েট, সি সমান এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে কি ধরলাম, সি ধরলাম। কেন মেকআপ করতেছি, তুমি দেখতে থাকো। কেন ধরতেছি তোমার বোঝা লাগবে না, তুমি খালি দেখো যে অভিনেতা মেকআপ করতেছে। আমরা দেখি যে এইচ কে ধরছি, এইচ কে ধরছি মাইনাস জি, কে কে ধরছি মাইনাস এফ। এতে করে কি লাভ হয়েছে, মাইনাস গুলা প্লাস হয়ে গেছে, মাইনাস গুলা প্লাস হয়ে গেছে। আর এই যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে সি ধরছি। সি ধরলে কি লাভ হয়েছে, এই পুরোটার জায়গায় এখন আমরা লিখতে পারি প্লাস সি। এইবার দেখো এই কাজটা করার পরে এই অসুন্দর জিনিসটা এবার দেখতে একটু সুন্দর হয়েছে না, বলো। এই অসুন্দর জিনিসটা দেখতে একটু সুন্দর হয়েছে কিনা তোমরাই বলো। কি করছি, প্লাস্টিক সার্জারি করছি। এইচ সমান মাইনাস জি ধরছি, কে সমান মাইনাস এফ ধরছি, আর এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে ধরছি সি, ধরে সুন্দর বানাইছি। এইবার তোমরা বলো, এইবার যদি বলি জিনিসটা মুখস্থ করো, সুন্দর লাগতেছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। বলো এই জিনিসটা বলার চাইতে এইটা বলা ইজি না। ধরো কেউ এইটা মুখস্থ করবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কষ্ট হচ্ছে না নিঃশ্বাস নিতে, বলো। আর এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। বলো কোনটা ইজি হয়েছে, যে এইটা মুখস্থ করতে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, কষ্ট হচ্ছে। আর এটা মুখস্থ করা কত সহজ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। মুখস্থ করো এটা কেমনে আসছে, বুঝছো? পরীক্ষায় কেমনে আসছে এটার প্রমাণ আসবে না, তোমার মুখস্থ করতে হবে। তো এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। তো আমরা যদি সবাই প্রমাণটা জানি যে এটা এইভাবে আসছে, এইভাবে মেকআপ করে আসছে, তখন জিনিসটার সাথে তুমি রিলেট করতে পারবা, নিজের কাছে ভালো লাগবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। ওকে ফাইন। এইবার একটা জিনিস দেখো, আমরা যে মেকআপ করছি, আগে কেন্দ্র ছিল এইচ কমাকে। এই যে দেখো সমীকরণ যখন ছিল এইটা, তখন কেন্দ্র ছিল এইচ কমাকে। আর আমরা এখানে মেকআপ করে ফেলছি, এইচ সমান ধরছি মাইনাস জি, কে সমান ধরছি মাইনাস এফ। তাহলে তুমি যদি সামান্য একটু বুদ্ধিমান হও, বলো তো তাইলে এই সাধারণ সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে দেখি। বেশি বুদ্ধিমান হওয়া লাগবে, এটা চিন্তা করো। আগে ছিল এইচ কমা কে,
এবার মেকআপ করছি এইচ কে ধরছি মাইনাস জি, কে ধরছি মাইনাস এফ, তাহলে এইচ এর জায়গায় বসবে মাইনাস জি, কে এর জায়গায় মাইনাস এফ, তাহলে কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। কে বুঝছো বলো? মাইনাস জি কমা মাইনাস এফ। ওকে গুড। মাইনাস কেন আসছে? মাইনাস আসছে নাইলে তোমরা বলবা জিএফ, অন্য কিছু মিন করবে, যাতে তোমরা এই বৃত্তের কেন্দ্রকে জিএফ বলতে না পারো, এই জন্য মাইনাস জি মাইনাস এফ, মাঝখানে দুইটা মাইনাস বসায় দিছে। এই মাইনাস করতে আসে তো দেখতেই পারতো, এই যে মেকআপ করে সাধারণ সমীকরণটাকে সুন্দর বানানোর জন্য আমরা এই মাইনাস গুলোকে সরাইছি। তো মাইনাস গুলোকে এলিমিনেট করার জন্য আমরা এইচ সমান ধরছি মাইনাস জি, কে সমান ধরছি মাইনাস এফ। এই যে তাহলে কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ। এখন বলো তো এখান থেকে ব্যাসার্ধ কত হবে দেখি। ব্যাসার্ধ আগে ছিল এ, এইবার ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসার্ধ কত ছিল এ, আর আমরা মেকআপ করে এই যে দেখো এ নিয়ে আসছি এখানে, তাহলে এইবার ব্যাসার্ধ বের করতে হবে এখান থেকে। দেখো এই যে এখান থেকে স্কয়ার, আগে এ স্কয়ার সমান বের করো, এ স্কয়ারটা এই পাশে চলে আসবে, এ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। দেখো মাইনাস সি, দেখো আমি কি বের করতেছি? ব্যাসার্ধ বের করতেছি। তো আমি এই যে মেকআপ করছিলাম, মেকআপ করার সময় তো আমরা এখানে এই যে সি সমান এই পুরো জিনিসটাকে মেকআপ করছিলাম। তো এখানে ব্যাসার্ধ কত ছিল আগে? ব্যাসার্ধ আগে ছিল এ, তো এখান থেকে এ এর মান বের করতে হবে। তো মাইনাস এ স্কয়ারটা বাম পাশে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে। এইবার দেখো কি হয়, এ সমান রুট ওভার অফ এ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। এবার মান বসায় দাও, এইচ এর মান কত? দেখো এইচ এর মান মাইনাস জি, তো মাইনাস জি কে স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে। দেখো আমি একবারে মান বসায় দিই, এইচ এর মান হচ্ছে মাইনাস জি, স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, জি স্কয়ার প্লাস। কে এর মান হচ্ছে মাইনাস এফ, কিন্তু স্কয়ার করতে হবে, তো স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, এফ স্কয়ার মাইনাস সি। এই যে ব্যাসার্ধ হচ্ছে এইটা, রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। শেষ। রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এত একক। এই যে কাজ শেষ, সমীকরণ শেষ। এইবার এই দুইটা জিনিস মুখস্থ করো, যে বৃত্তের সাধারণ সমীকরণ, এটা মুখস্থ রাখাই লাগবে। এই বৃত্তের সাধারণ সমীকরণটা মুখস্থ রাখাই লাগবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা মুখস্থ। শোনো, তুমি যদি আজকের এই ক্লাসে যা কিছু প্রমাণ দেখাইছি কোনোটাই না দেখো, কোনো অসুবিধা নাই, খালি এই জিনিসটা শিখো আগে, যে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এর কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই যে এখানে মান বসাই দিছি, এইচ এর মান বসাও মাইনাস জি, তো স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। একটু মুখস্থ করো, এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। মুখস্থ করছো? আমি আরেকবার লিখে দিই উপরে, আরেকবার লিখো আমার সাথে লিখো। বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। লেখো বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তার কেন্দ্র লিখো, কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই মুখস্থ হইছে? লেখো, এটা হচ্ছে কেন্দ্র, এইটা হচ্ছে ব্যাসার্ধ। মুখস্থ হইছে? বলো বলো বলো, মুখস্থ হইছে? এই জিনিস কেমনে আসছে আমরা দেখলাম, যে অভি দাদা প্লাস্টিক সার্জারি করে এই সমীকরণ আনছে। ঠিক আছে, ওকে ফাইন। তো এইবার কথা হচ্ছে, এই যে বৃত্তের সাধারণ সমীকরণটা, এটা কয়েকটা বৈশিষ্ট্য আছে। কয়েকটা কি আছে? বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলা থেকে এমসিকিউ আসে। তো এই এমসিকিউ গুলো আমাদের শিখতে হবে। একটু দেখো, বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, টপিকটা লিখো, বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। এই যে এটা হচ্ছে সাধারণ সমীকরণ, এটা হচ্ছে কি বৃত্তের সাধারণ সমীকরণ। দেখো এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই তোমরা কেউ বৃষ্টিতে ভিজছো? বৃষ্টিতে ভিজো না। আমি বৃষ্টিতে ভিজা জ্বর উঠে গেছে, 3 দিন ধরে সর্দি জ্বর কমতেছে না। তো
তোমরা কেউ ভিজা এই কলেজ শুরু হচ্ছে আর কয়েকদিন পর অসুস্থ হয়ে যায় না। লেখো বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। আচ্ছা তোমরা আগে একটা জিনিস দেখো, প্রথম বৈশিষ্ট্যটা তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে এক্স এর উপরেও স্কয়ার আছে, ওয়াই এর উপরেও স্কয়ার আছে। দেখো এক্স এর উপরেও স্কয়ার আছে, ওয়াই এর উপরেও স্কয়ার আছে, মানে কি এটা এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, মানে এক্স স্কয়ারও আছে ওয়াই স্কয়ারও আছে। দেখো প্রথম বৈশিষ্ট্যটা মনে থাকবে। দেখো ভাই তুমি যদি বৃত্তের সাধারণ সমীকরণটা মুখস্থ রাখো, বৈশিষ্ট্যগুলো তোমার এমনি মনে থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য, এই বৃত্তের সাধারণ সমীকরণে এক্স এবং ওয়াই কি দ্বিঘাত, মানে এক্স এর উপরে স্কয়ার থাকবে, ওয়াই এর উপরে স্কয়ার থাকবে, এবং এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ হবে পরস্পর সমান। দেখো এখানে এক্স স্কয়ারের সহগ কত 1, ওয়াই স্কয়ারের সহগ কত 1, এই দুটো সমান আছে কিনা বলো? দুটো সমান আছে বলো? এক্স স্কয়ারের সহগ ওয়াই স্কয়ারের সহগ সমান আছে? আছে। দেখো বৃত্তের আদর্শ সমীকরণ যেটা, মানে সাধারণ সমীকরণ, ধরো আদর্শ সমীকরণে অলওয়েজ সহগ থাকে দুটো 1 1, বাট যদি এরকমও থাকে এটাও 2 এটাও 2 তাইলেও হবে, অসুবিধা নাই। মানে একটা সমীকরণ ধরো, এই সমীকরণটা বৃত্তের হওয়ার জন্য ধরো দুইটার সহগ যদি এরকম হয়, এক্স স্কয়ারের সহগ 3 ওয়াই স্কয়ারের সহগ 3 তাইলেও হবে, কোনো অসুবিধা নেই। মানে মেইন কন্ডিশন হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ পরস্পর সমান হবে, আর বৃত্তের সাধারণ সমীকরণে সেটা সমান কিন্তু 1। বুঝছো? ওয়েট আমি একটু দেখাচ্ছি। ধরো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এটা কি বৃত্তের সমীকরণ হইছে? বলো তো, এটা কি বৃত্তের সমীকরণ হইছে? হইছে, বৃত্তের সমীকরণ হইছে। কিন্তু এটা কি বৃত্তের সাধারণ সমীকরণ হইছে? সাধারণ সমীকরণ কিন্তু হয় নাই। সাধারণ সমীকরণ হওয়ার জন্য অবশ্যই দুইটার সহগ হইতে হবে 1 1। বুঝছো? মানে বৃত্তের সমীকরণ হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটার সহগ পরস্পর সমান হইলেই হবে, কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণে দুইটাই 1 1 হইতে হবে। এটা পরে দেখাচ্ছি, আপাতত আগে দেখো। এবং লাস্ট এক্স ওয়াই সংবলিত পদ থাকবে না, মানে হচ্ছে দেখো এক্স এবং ওয়াই এই দুইটা গুণ আকারে থাকতে পারবে না। দেখো এক্স এবং ওয়াই গুণ আকারে থাকতে পারবে না। আচ্ছা বলো তো এই সমীকরণে কোথাও এক্স এবং ওয়াই গুণ আকারে আছে? বলো। দেখো এই বৃত্তের সমীকরণে কোথাও কোনো পদে এক্স এবং ওয়াই একসাথে গুণ আকারে আছে? নাই। এই তিনটা একটু রিডিং করো, মনে থাকবে, এখান থেকে এমসিকিউ আসবে যে এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ এবং এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হইতে হবে, এবং এক্স ওয়াই গুণ আকারে থাকতে পারবে না। এক্স ওয়াই গুণ আকারে থাকতে পারবে না। একটা এমসিকিউ দিব এখন, এমসিকিউ না মানে শর্ট কোশ্চেন, ঠিক আছে ভাই? এক্স ওয়াই গুণ আকারে থাকতে পারবে না কেন? কারণ এক্স ওয়াই গুণ আকারে থাকলে ওটা বৃত্তের সমীকরণ হবে না। ওটা যদি তুমি গ্রাফ আঁকাও বৃত্ত হবে না, অন্য কিছু হয়ে যাবে, উপবৃত্ত হয়ে যাবে, পরাবৃত্ত হয়ে যাবে, অধিবৃত্ত হয়ে যাবে, তখন এটা বৃত্তের সমীকরণ হবে না। বুঝতে পারছো? গ্রাফটা তখন বৃত্ত হবে না। এখন এই প্রশ্নটা উত্তর দেও, দেখি কয়জন পারো। যারা পারবা তোমরা বাক্কা বেটার সাক্কাটা। এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা যদি বৃত্ত নির্দেশ করে তাহলে এ এর মান এবং বি এর মান কত? বলো। এই সমীকরণটা যদি বৃত্ত নির্দেশ করে তাহলে এ এর মান এবং বি এর মান কত? একটু আগে যে আমরা পড়লাম বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, মানে একটা সমীকরণ বৃত্ত হওয়ার বৈশিষ্ট্য কি কি? প্রথম কন্ডিশন কি ছিল মনে আছে? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার থাকবে। হ্যাঁ আছে, দেখো এই যে এক্স স্কয়ার আছে, এই যে ওয়াই স্কয়ার আছে। দ্বিতীয় কন্ডিশন ছিল এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হবে। দেখো এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ আর ওয়াই স্কয়ারের সহগ -2, তাহলে এ সমান হবে -2। কে কে বুঝছো? দেখো এই যে 2 নম্বর কন্ডিশন, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ হবে পরস্পর সমান, তাহলে এখানে এক্স স্কয়ারের সহগ এ, ওয়াই স্কয়ারের সহগ -2, এই দুটো হবে সমান। এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকতে পারবে না। এই দেখো এক্স ওয়াই যুক্ত পদ এখানে আছে। এখন আমাকে বলো এক্স ওয়াই যুক্ত পদ কখন থাকবে না? যখন বি এর মান 0। বলো বি এর মান যদি 0 হয়, 2 × 0 × এক্স ওয়াই, এটা ভ্যানিশ হয়ে যাবে। কে কে বুঝছো? কে কে বুঝছো চমৎকার জিনিসটা? দেখো কে কে বুঝছো? তাহলে এ এর মান -2, বি এর মান 0। বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স ওয়াই যুক্ত পদ এটা থাকা যাবে না, এটা ভ্যানিশ করতে হবে। দেখো এই যে এটাকে ভ্যানিশ করতে হবে। এই যে এক্স ওয়াই যুক্ত পদ এইটাকে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ কেমনে করতে পারো? একটা পদকে কখন ভ্যানিশ করা যায়? যখন তার সহগ 0 হয়ে যায়। তো তার সহগে আছে 2b, তো 2 কে তো আর 0 বানানো সম্ভব না, তুমি b কে 0 বানাই দাও, তাহলে 0 দিয়ে গুণ করলে সেটা ভ্যানিশ। কে কে পারছো? কে কে পারছো? ভেরি গুড। যারা পারো নাই
পরেরটা দেখি, এটাকে কে পারে দ্রুত। এই সমীকরণটা যদি বৃত্ত নির্দেশ করে তাহলে এ এর মান এবং এইচ এর মান কত দেখি। এইটা কয়জন পারে বলো? এ এর মান এবং এইচ এর মান। কন্ডিশন কি? তিনটা। একটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকতে হবে। দেখো এক্স স্কোয়ারও আছে, ওয়াই স্কোয়ারও আছে। দ্বিতীয় কন্ডিশন, এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগ এ, ওয়াই স্কোয়ারের সহগ 3, তাহলে এ হবে 3। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ পরস্পর কি হবে? সমান হবে, তাহলে এর মান 3। এরপরে এইচ এর মান, দেখো এইচ এর মান, এইচ কই আছে? দেখো এই যে এইচ, এই যে এইচ, এই যে একটা এক্স ওয়াই, এই যে একটা এক্স ওয়াই। আমাকে তোমরা বলো, এই সমীকরণে যদি বৃত্ত হইতে হয় এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে? বলো, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে? যাবে না। এক্স ওয়াই যুক্ত পদ ভ্যানিশ করতে হবে। এইবার তোমরা বলো, এখানে আছে প্লাস 10xy, এইচ এর মান কত হইলে এই দুইটা কাটাকাটি যাবে? এইচ এর মান -10 হইলে কাটাকাটি যাবে। মনে মনেই তো হয়ে যায়। কেন? দেখো এখানে এখানে আছে xy এর সহগ +10, তাহলে এখানে এইচ এর মান যদি -10 হয় তাহলে +10xy -10xy কাটাকুটি। এই কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? আমার টার্গেট হচ্ছে xy যুক্ত পদ রাখা যাবে না। তো এখানে xy যুক্ত পদ আছে দুইটা, একটা আছে +10xy, একটা hxy। দেখো +10xy, দেখো আমি তোমাকে এইভাবে বুঝাই কখন কাটাকাটি যাবে। ধরো এরকম যদি হয়, একটা হচ্ছে 10xy +10xy, দেখো +10xy, আর এটা যদি -10xy হয় তাহলে তো এই দুটা কাটাকাটিকে ভ্যানিশ হবে। দেখো +10xy এবং -10xy দুটা কাটাকাটিকে ভ্যানিশ হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে আছে hxy আর এখানে +10। দেখো এখানে আছে xy এর সহগ +10 আর এখানে h, তাহলে h এর মান যদি -10 হয় তাহলে -10xy +10xy কাটাকাটি যাবে। কে কে বুঝছো? মনে মনে এগুলা লেখা যাবে না, এগুলো আসবে এমসিকিউতে। আচ্ছা আমাকে বলো তো, যদি এখানে এরকম থাকতো, ধরো ওয়েট, এইবার বলো তো, এইবার এইচ এর মান কত বলো? এগুলো আসবে এমসিকিউতে, লিখে করা যাবে না, জাস্ট না লিখে। দেখো এখানে আছে -7xy, তাইলে এইচ এর মান হবে +7। কথা বুঝছো? এইচ এর মান হবে +7, তাহলে 7xy -7xy কাটা। এই কার কার মাথায় ঢুকছে বলো? শেষ মাথার মধ্যে ঢুকছে? এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা এমসিকিউতে আসবে। ওকে ফাইন, গুড। এবার এইটা দেখি কয়জন পারে, একটা পোল দিচ্ছি। এইটা যারা যারা পারবে না, 30 সেকেন্ডের পোল দিচ্ছি ওয়েবসাইটে, এটা যারা যারা পারবে না তাদের মাথা ন্যাড়া করে দিব। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে অ্যান্সার দাও, ওয়েবসাইটে যারা আসো তোমরা পোলে ভোট দাও, আর ফেসবুকবাসী কমেন্টে অ্যান্সার দাও। এটা যারা যারা ভুল করবে সবার আজকে মাথা ন্যাড়া করে দিব। ডিল ডান। হ্যাঁ, সবাই রাজি তো? আর বাকি 10 সেকেন্ড। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইম আপ, সময় শেষ। সঠিক উত্তর দিয়েছে 59 জন। ফার্স্ট হইছে জুম চাকমা, সেকেন্ড হইছে স্নেহা, থার্ড হইছে ধ্রুব। ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। যারা যারা পারোনি সবাই কালকে মাথা ন্যাড়া করে ফেলবা নিজ দায়িত্বে। দেখো নিচের কোন শর্তে এটা বৃত্ত নির্দেশ করবে? আগে বলো, এখানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে? বলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে? আছে। 1 নাম্বার শর্ত মেনে চলছে। 2 নাম্বার শর্ত কি? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। দেখো এক্স স্কোয়ারের সহগ এ, ওয়াই স্কোয়ারের সহগ বি। 3 নাম্বার শর্তটা ছিল এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। দেখো এখানে তো এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই, তাহলে এটা হচ্ছে উত্তর এ সমান বি। তাহলে এ সমান বি কই আছে? এই যে এ সমান বি, এই যে এ বাই বি সমান 1 মানে কি? এ বাই বি মানে 1 মানেই তো এটা মনে মনে ভাগ করলেই তো হয়, এ বাই বি সমান 1। শেষ। কে কে বুঝছো? উত্তর হচ্ছে সঠিক উত্তর ডি। এটা পারা উচিত ছিল না? বলো ভাই, দুইটা জিনিস সমান হইলেই তো অনুপাত 1 হয়। এইটা যারা পারো না, দেখো এখানে বি নট ইকুয়াল টু 0 কেন বলছে তাই বলো। আচ্ছা বলো তো, বি এর মান 0 কেন হইতে পারবে না? বি এর মান যদি 0 হয় তাহলে কি ওয়াই স্কোয়ার থাকবে?
বৃত্তের সমীকরণের শর্ত ছিল কি এক্স স্কোয়ারও থাকতে হবে ওয়াই স্কোয়ারও থাকতে হবে। তো এক্স স্কোয়ার কিংবা ওয়াই স্কোয়ারের সহগ যদি শূন্য হয়ে যায় তাহলে তো ওটা থাকবেই না। তাহলে এখানে এ এর মানও শূন্য হইতে পারবে না, বি এর মানও শূন্য হইতে পারবে না। এই জন্য বলছে যে বি এর মান নট ইকুয়াল টু 0। আরেকটা অসুবিধা আছে, তোমরা কি জানো যে হরে কখনো শূন্য থাকতে পারে না? এটা জানো? ধরো বি এর মান শূন্য হয়ে গেছে, শূন্য দিয়ে কি ভাগ করা যায়? দেখো একে বি দিয়ে ভাগ করতেছো, নিচে হর শূন্য হয়ে গেলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে এখন কে কে পারবা? এই যে এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা আসবে, কে কে পারবা বলো? এই টাইপটা থেকে একটা এমসিকিউ আসবে। আশা করি আজকে ক্লাসের পর এই এমসিকিউটা তোমরা পারবা। ওকে ফাইন, ঠিক আছে। এইবার নতুন করে কিছু লিখতে হবে না, আমি আবার রিমাইন্ডার দিচ্ছি। মুখস্থ করছো? এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আমার সাথে সাথে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। তার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এগুলো মুখস্থ আছে, এটা মুখস্থ টুডস্থ কেমনে আসছে দেখাইছি, বাট এখন তুমি মুখস্থ করো, পরীক্ষায় মুখস্থ লিখতে হবে। মুখস্থ করছো? বলো। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, ব্যাসার্ধ মুখস্থ হয়েছে। এইবার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কেমনে বের করব? দেখো, আমরা এই যে সমীকরণটা দেখছিলাম, মনে আছে তোমাদের যে এই সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করা খুবই ইজি। একটু দেখো এই যে সমীকরণগুলা, দেখো এই সমীকরণগুলা থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করা খুবই ইজি, তাই না? অসুবিধা হচ্ছে পরীক্ষায় এগুলা দেয় না। এগুলা যে বেশি সহজ এগুলা তো স্যাররাও জানেন, তো উনারা পরীক্ষায় এগুলা দেন না। পরীক্ষায় উনারা দেন এই যে এটা, এই যে এটা, এই সমীকরণ। বুঝছো? স্যাররা পরীক্ষায় এই সাধারণ সমীকরণ দিয়ে দেয়, ওই কেন্দ্র ব্যাসার্ধের সমীকরণ দেয় না, মাঝে মধ্যে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে এইটা আসে। তো এই জন্য আমাদের শিখতে হবে সাধারণ সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়। তো কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি, কোটি হচ্ছে মাইনাস এফ, আমরা দেখতেই পাচ্ছি। এইবার দেখো, দেখো কেন্দ্রের ভুজ আমি লিখি, বাংলা লিখি, তোমরাও লেখো। কেন্দ্রের ভুজ কেমনে বের করবো? এই খুঁজো তো, এখানে কোথায় জি আছে? বলো কোথায় জি আছে? দেখো কেন্দ্রের ভুজ মাইনাস জি, বলো এখানে কোথায় জি আছে? এই যে, এই যে জি আছে। দেখো আছে কত? 2gx। আচ্ছা তোমরা আমাকে বলো, দেখো এক্স তো দরকার নেই আমার, আমার তো শুধু জি দরকার। দেখো এখানে আছে 2g প্লাস 2g, প্লাস তো লেখা লাগবে না, দেখো 2g। আচ্ছা আমাকে বলো তো 2g কে, এই যে 2g এক্স এর সহগ, 2g কে কত দিয়ে ভাগ করলে মাইনাস জি হবে? বলো। 2g, দেখো এখানে আছে এক্স এর সহগ, আমার এক্স দরকার নাই, এক্স ওয়াই এগুলো তো চলক, আমার দরকার হচ্ছে মাইনাস জি। আর এখানে আছে সহগ কত আছে? দেখো সহগ আছে 2g, সহগ আছে 2g। তো আমরা তো জানি 2g কে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কি হয়? মাইনাস জি। কে কে বুঝছো? ভেরি গুড, মাইনাস 2 দিয়ে। তো এই জিনিসটা আমরা কেমনে মনে রাখবো? দেখো ওয়েট, 2g মানে কি? 2g মানে হচ্ছে এক্স এর সহগ। দেখো এই যে 2g মানে হচ্ছে, দেখো এক্স এর সহগ, লিখো এক্স এর সহগকে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? কেন্দ্রের ভুজ। মনে থাকবে? দেখো আমি আবার বলতেছি, অসুবিধা নাই। দেখো এক্স এর যে সহগ থাকবে তাকে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ পাওয়া যাবে। ওয়েট, তাহলে এবার চিন্তা করো তো কেন্দ্রের কোটি কেমনে পাওয়া যাবে? ভুজ পাইলাম, বলো তো, বুঝে ফেলছো না? বুদ্ধিমানের জন্য তো ইশারাই যথেষ্ট। দেখো কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি হচ্ছে মাইনাস এফ। এই যে দেখো এফ কই আছে? এই যে এখানে ওয়াই এর সহগ। দেখো ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত? 2f। দেখো ওয়াই এর সহগ 2f, এটাকে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? মাইনাস এফ। কে কে বুঝছো একটু বলো তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? তো আমরা এইভাবে মনে রাখবো যে বৃত্তের যে সাধারণ সমীকরণটা আছে সেই সাধারণ সমীকরণে আমরা যদি এক্স এর সহগকে মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে কেন্দ্রের ভুজ পাবো, আর ওয়াই এর সহগকে যদি আমরা মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে কেন্দ্রের কোটি পাবো। কার কার মনে থাকবে বলো? কার কার মনে থাকবে? ব্যাসার্ধ বাইর করা পরে যাচ্ছি, আগে কেন্দ্র ব্যাসার্ধ, মানে আগে কেন্দ্র, আগে কেন্দ্র পরে আমরা ব্যাসার্ধতে যাব। ওকে ফাইন, তাইলে ভুজ কোটি বাইর করা শিখলাম, ভুজ কোটি বাইর করা শিখলাম। এইবার
এখান থেকে দেখো, আগে কেন্দ্র বাইর করা শিখবো, ব্যাসার্ধ পরে। দেখো বলো এই সমীকরণের কেন্দ্র কত? তোমরা শুধু সমীকরণটা লিখো, ব্যাসার্ধ পরে। দেখো এখন ওয়েট, আস্তে ধীরে। কেন্দ্র কেমন বের করবো? দেখো ভুজ, দেখো কেন্দ্রের ভুজ কেমন বের করবো একটু শোনো। দেখো এক্স এর সহগ 8, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এটা হবে কেন্দ্রের ভুজ। আর কোটি কি হবে? ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত? 6, এটাকে -2 দিয়ে ভাগ, তাহলে কি হবে? সেটা হবে কোটি, কেন্দ্রের কোটি। দেখো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। এবার আমাকে তোমরা বলো এটা কে কে মনে মনে লিখতে পারবা? ভাই এই ভাগটা মনে মনে পারা যায় না? 8 কে -2 দিয়ে ভাগ করলে -4, 6 কে -2 দিয়ে ভাগ করলে -3। বলো তো এটা কে কে মনে মনে পারছো? এগুলো আসবে এমসিকিউতে। তো এমসিকিউতে মনে মনে কে কে পারবা একটু বলো, জাস্ট মনে মনে, যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ। দেখো 8 কে -2 দিয়ে ভাগ করলে -4, কেন্দ্রের ভুজ -4, 6 কে -2 দিয়ে ভাগ করলে -3, তাহলে কোটি -3। এবার এটা দেখি কে কে মনে মনে পারে। দেখো মনে মনে করতে হবে এগুলো, ভাই লিখে করার সময় নাই, আসবে এমসিকিউতে। দেখো এক্স এর সহগ -6, দেখো এবার কিন্তু -6 আছে, তাহলে -6 কে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে +3, আর ওয়াই এর সহগ আছে +8, +8 কে -2 দিয়ে ভাগ করলে -4। কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? এক্স এর সহগ -6 আছে, কিন্তু এবার কিন্তু মাইনাস আছে, তাহলে -6 কে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে +3, আর ওয়াই এর সহগ +8 কে -2 দিয়ে ভাগ করলে -4। কেন্দ্র বোঝা গেছে? ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার দেখো, এবার আমরা শিখবো ব্যাসার্ধ বের করা। আচ্ছা আমাকে বলো তো, ব্যাসার্ধ বের করার জন্য কয়টা জিনিস লাগে? 3টা জিনিস লাগে। একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি। জি এফ সি। আচ্ছা এবার তোমরা আমাকে বলো একটা জিনিস, ওয়েট, আমার দরকার জি এফ সি। এটা ঠান্ডা মাথায় লেখো না, কিছু লেখো না। দেখো ব্যাসার্ধ, কিছু লেখো না, তোমরা দেখতে থাকো। ব্যাসার্ধ √/, লেখো না, খালি দেখো, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আচ্ছা আমাকে তোমরা বলো, এই যে এটা কি মাইনাস জি না? বলো মাইনাস জি এর মান যদি -4 হয়, তাহলে জি এর মান কত বলো তো? দেখো কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ, তাহলে মাইনাস জি এর মান যদি -4 হয়, তাহলে জি এর মান তো 4। তবে এখন তোমরা একটা বুদ্ধিমান যদি হয়, চিন্তা করো তো, এখানে তো স্কয়ার আছে, জি এর উপরেও স্কয়ার, এফ এর উপরেও স্কয়ার। আচ্ছা যাকে আমরা স্কয়ার করব তার মান পজিটিভ নাকি নেগেটিভ চিন্তা করে কোনো লাভ আছে? দেখো তুমি যদি এখানে মানে তুমি চিন্তা করো, -4 কে স্কয়ার করলেও 16 হবে, +4 কে স্কয়ার করলেও 16ই হবে। তো এখানে জি এর মান +4 নাকি -4, এটা চিন্তা করে আমার লাভ আছে? লাভ নাই তো, ডিরেক্ট তুমি বসায় দাও। বুঝতেছো ঘটনা? যেহেতু স্কয়ার আছে, যে √/, -4 কে স্কয়ার 16, মানে আসলে কিন্তু ঘটনা হচ্ছে এটা হচ্ছে মাইনাস জি এর মান, জি এর মান হচ্ছে 4। দেখো মাইনাস জি এর মান -4, তাহলে জি এর মান 4, তো 4 কে স্কয়ার করলে 16। বুঝতেছো তো? স্কয়ার করলে তো সবই প্লাস হবে, তো এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে ডাজন্ট ম্যাটার, দুইটাই প্লাস হয়ে যাবে। এটাকে স্কয়ার করলে কত? 9 মাইনাস সি। বলো এখানে সি এর মান কত? এই দেখো সি এর মান হচ্ছে 9। দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2jx প্লাস 2f প্লাস সি, এই সি হচ্ছে ধ্রুবকটা 9, তাহলে 16 কে পড়বো 4। কে কে বুঝছো? দেখো এখানে কিন্তু আসলে জি এর মান হচ্ছে 4, কারণ মাইনাস জি এর মান হচ্ছে -4, তাহলে জি এর মান 4, আর মাইনাস এফ এর মান -3, তাহলে এফ এর মান 3। তো স্কয়ার করলে তো সবই প্লাসই হবে, তুমি মাইনাস কে স্কয়ার করতেছো না প্লাস কে করতেছো ডাজন্ট ম্যাটার। এবার এইটা বলো, ব্যাসার্ধ √/, 3 কে স্কয়ার করলে 9 প্লাস, এটাকে স্কয়ার করলে 16, এটা প্লাস আছে নাকি মাইনাস আছে দেখার দরকারই নেই, মাইনাস। এই যে সি এর মান হচ্ছে +5, সি এর মান +5, তাহলে 16 9 25 থেকে 5 গেলে 20, √/, 20, √/, মানে 4 5 20, মানে 2√5। এই কে কে বুঝছো? কে কে বুঝছো বলো? শেষ। তাইলে আমাকে বলো, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে তোমরা কি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবা? এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো আসবেই পরীক্ষায়, এগুলো আসবে। তো বৃত্তের সাধারণ সমীকরণ থেকে, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবা? হ্যাঁ পারবা, ওকে ফাইন। এখন ধরো, ধরো একটা পরীক্ষায় তোমাকে বের করতে বলছে জি এর মান, ধরো
ধরো তোমাকে কেন্দ্র ব্যাসার্ধ কিছু বের করতে পারো নাই, তোমাকে বলছে জি এর মান কত বা এফ এর মান কত। আচ্ছা আমাকে বলো তো, তোমাকে যদি কেউ মাইনাস জি মাইনাস এফ বের করতে না বলে, শুধু জি বের করতে বলে, তখন এক্স এর সহগকে কত দিয়ে ভাগ করবা বলো? তখন কি -2 দিয়ে ভাগ করবা নাকি শুধু 2 দিয়ে? দেখো এক্স এর সহগ হচ্ছে 2g, তখন কি শুধু 2 দিয়ে ভাগ। বুঝতেছো? শোনো, তোমাকে যদি কেউ বলে যে কেন্দ্র বাইর করো, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, এই জন্যে কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য আমরা -2 দিয়ে ভাগ করি। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। কিন্তু কেউ যদি আমাকে বলে যে জি বাইর করো, তো তাহলে কেউ জাস্ট এক্স এর সহগকে শুধু 2 দিয়ে ভাগ। আর যদি কেউ বলে এফ এর মান বের করো, মানে তোমার ইচ্ছা হলো জি এফ এর মান বের করবা, তখন কি হবে? ওয়াই এর সহগকে শুধু 2 দিয়ে ভাগ। এবার তখন -2 দিয়ে ভাগ না। কথাটা কার কার মাথায় ঢুকছে বলো? মাঝে মধ্যে এমসিকিউ আসতে পারে এরকম। ধরো তোমাকে একটা এমসিকিউ দিল যে শুধু এফ এর মান কত, ধরো এই সমীকরণটা দিল, দিয়ে বললো এখান থেকে এফ এর মান বের করো। তো এফ এর মান বের করার জন্য কি করবা? এক্স এর ওয়াই এর সহগকে শুধু 2 দিয়ে ভাগ করবা। তোমার তো এখন আর কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলে নাই, কেন্দ্রও বলে নাই, তুমি জাস্ট 2 দিয়ে ভাগ করবা। ওকে, কেন্দ্রের সময় -2 দিয়ে ভাগ কেন? কারণ কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f। তুমি মনে হয় ক্লাসে মাঝখানে জয়েন করছো, শুরুতে ছিল না। সিনেমা শুরু হয়ে গেছে অনেক আগে। এই যে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক, এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, তার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f। এই সমীকরণটাকে সুন্দর বানাইতে গিয়ে আমরা মেকআপ করছিলাম। এই যে এইচ কে -g ধরছিলাম, কে কে -f, তো ওখান থেকে আসছিল -g - f। তো ওই মেকআপ থেকে আসছে -g - f। এই জন্য যখন আমরা এখানে কেন্দ্রের স্থানাঙ্ক বের করব, তখন অবশ্যই -2 দিয়ে ভাগ করতে হবে। এক্স এর সহগকেও -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকেও -2 দিয়ে ভাগ। ঠিক আছে? ওকে ফাইন। এইবার এই যে সমীকরণটা অনেকেই কিন্তু ভুল করবে। আগে আমাকে তোমরা বলো, এটা কি বৃত্তের সাধারণ সমীকরণ হয়েছে? আচ্ছা একটু থামো, তোমরা আগে আমাকে বলো, এটা কি বৃত্তের সমীকরণ হয়েছে? বলো, এটা কি বৃত্তের সমীকরণ হয়েছে? হ্যাঁ হয়েছে। কারণ কি? বৃত্তের সমীকরণ হওয়ার বৈশিষ্ট্য 3টা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে, আছে। এদের সহগ সমান হইতে হবে, সমান আছে। এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। দেখো এক্স এবং ওয়াই গুণ আকারে নাই, তাহলে এটা বৃত্তের সমীকরণ। কিন্তু এটা বৃত্তের সাধারণ সমীকরণ না। কেন? কারণ বৃত্তের সাধারণ সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 হইতে হবে। এখন আমাকে বলো, এখানে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 আছে? দেখো আমরা যে এই যে সমীকরণটা শিখছি, সূত্রটা শিখছি, দেখো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো, বুঝকটি। তো এটা কোত্থেকে আসবে? বৃত্তের সাধারণ সমীকরণ থেকে। দেখো বৃত্তের সাধারণ সমীকরণে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ 1। তো এখানে কি 1 আছে বলো? এটা অনেকেই ভুল করবে, এখানে কি 1 আছে? 1 নাই। তো আগে 1 বানাইতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। এই পুরা সমীকরণটাকে আগে 2 দিয়ে ভাগ করতে হবে। অনেকেই কিন্তু এই ম্যাথটা ভুল করবে, তোমরা যাতে ভুল না করো। দেখো এই পুরা সমীকরণটাকে আগে 2 দিয়ে ভাগ করো। ভাগ করলাম, দেখো পুরা সমীকরণটাকে 2 দিয়ে ভাগ। এইবার কি হয়েছে? এইবার এই সমীকরণটা বৃত্তের সাধারণ সমীকরণ হয়েছে, কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়েছে। এইবার কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো। দেখো একবারে লিখে ফেলি। দেখো কেন্দ্র এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, +4 কে -2 দিয়ে ভাগ করলে -2, ওয়াই এর সহগ -3, -3 কে -2 দিয়ে ভাগ করলে -a +3/2। এবার ব্যাসার্ধ লিখো, বলো কত আসে? √g স্কয়ার, এটাকে স্কয়ার করলে 4, প্লাস f স্কয়ার, এটাকে স্কয়ার করলে 9/4, g স্কয়ার প্লাস f স্কয়ার, এটাকে স্কয়ার করলে 4, এটাকে স্কয়ার করলে 9/4, মাইনাস c এর হচ্ছে 9/2। এই মাইনাস করে বলো তো কত আসছে এটা? ব্যাসার্ধ কত আসছে বলো? ক্যালকুলেটরে বসাও, বসাও। এই ক্যালকুলেটরে বসে বলো কত আসছে এটা। ভাইয়া বুঝিনি। এই দেখো ব্যাসার্ধ হচ্ছে √, সূত্র কি? √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে এই যে এটা হচ্ছে -g এর মান, তো -g নাকি -f তোমার দেখার দরকার নেই, স্কয়ার করে দাও, কারণ g এর উপরে স্কয়ার আছে, f এর উপরে স্কয়ার আছে। এটাকে স্কয়ার করলে ধরো 4, এটাকে স্কয়ার করলে 9/4, মাইনাস c এর মান তো এই যে এটা, এই যে c, এই যে c এর মান 9/2। তাহলে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, √7/2। এই সবার আসছে? হ্যাঁ, যারা দশমিকে লিখতেছো অসুবিধা নেই, দশমিকে লিখলেও হবে। √7/2 সবাই পারছো? বলো কে কে বুঝছো, বলো কে কে বুঝছো।
ওকে, 2 দিয়ে ভাগ হলো কেন? এই যে বৃত্তের সাধারণ সমীকরণ বানাইতে হবে। তোমরা মনে হয় 10-15 মিনিট পরে ক্লাসে ঢুকছো, ক্লাসে অবশ্যই শুরু থেকে থাকবা। বৃত্তের সাধারণ সমীকরণে অবশ্যই এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ 1 বানায় নিতে হবে। দেখো আমরা এই যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা যেই সমীকরণ থেকে শিখছি, দেখো সেটা বৃত্তের সাধারণ সমীকরণ ছিল। এই যে এক্স স্কয়ারের সহগ 1, ওয়াই স্কয়ারের সহগ 1 ছিল। তো তুমি সূত্র শিখছো এখান থেকে, এখানে তো এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ 1 নাই, তো আগে 1 বানায় নিতে হবে না? বানায় নিতে হবে, আস্তে আস্তে বুঝবা, অসুবিধা নাই, তাড়াহুড়া নাই। এইবার দেখি কয়জন এইটা পারে। একটা পোল দিচ্ছি, এটা যারা যারা পারবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। 30 সেকেন্ডের পোল। যারা যারা পারবে তারা বাক্কা বেটার সাক্কাডা, হ্যাঁ। আর যারা যারা পারবে না, লজ্জা, লজ্জা, একরাশ সমবেদনা তোমাদের জন্য। দেখা যাবে কে কে পারে, দেখা যাবে এটা কে কে পারে। যারা যারা পারবে না সবার জন্য লজ্জা থাকবে, একরাশ সমবেদনা থাকবে। আর 10 সেকেন্ড বাকি। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, সময় শেষ। দেখি ফার্স্ট হয়েছে, আবার ফার্স্ট হয়েছে জুম চাকমা। এই জুম চাকমা তো খুব ভালো স্টুডেন্ট, ভেরি গুড। সেকেন্ড হয়েছে সাব্বির, থার্ড হয়েছে ইমরান রহমান, ভেরি গুড, ভেরি গুড। টানা 2টা পোলে ফার্স্ট হয়েছে জুম চাকমা, ভেরি গুড জুম। ওকে ওকে, এইবার দেখো এই যে বৃত্তের কেন্দ্র কোনটি। এখানে এক্স স্কয়ারের সহগ 2, ওয়াই স্কয়ারের সহগ 2। তো আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x মাইনাস ওয়াই, 2 দিয়ে ভাগ করতেছি, প্লাস 2 সমান 0। এইবার কি করব? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। দেখো এক্স এর সহগ +2, +2 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে -1, তাই না? খেয়াল করে দেখো, -1। আবার ওয়াই এর সহগ কত? -1, -1 কে -2 দিয়ে ভাগ করলে -1 হচ্ছে +1/2। কে কে বুঝছো বলো, কে কে বুঝছো বলো, সবাই পারছো? এক্স এর সহগ 2, 2 কে -2 দিয়ে ভাগ করলে -1, ওয়াই এর সহগ সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে না, তাহলে এখানে ওয়াই এর সহগ -1, -1 কে তুমি যদি -2 দিয়ে ভাগ করো তাহলে মাইনাসে মাইনাসে +1/2। ওকে ফাইন, পারা উচিত ছিল। তো তো যারা পারো নাই, এটা তো পারা উচিত ছিল, তাই না ছোট্ট বন্ধুরা? ওকে ফাইন, এইবার এই ম্যাথটা তোলো, প্রশ্নটা তোলো, এই ম্যাথের প্রশ্নটা তোলো। সাইয়েদ মুয়াজ বলছে ডাউট সলভের সুবিধা পাবো না। ডাউট সলভের জন্য ডাউট সলভিং ক্লাস নেওয়া হয়, এর বাইরে আলাদা কোনো ডাউট সলভিং থাকবে না। এর বাইরে কোনো প্রবলেম থাকলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, তাহলে সলভ পেয়ে যাবা। ভাইয়া এফবিতে কমেন্ট দেখে না? দেখতেছি তো, এই কামরুন নাহার কমেন্ট দেখতেছি। এত মানুষের কমেন্ট পড়া যায়? প্রশ্ন তুলছো, এত মানুষের কমেন্ট পড়লে পড়াবো কখন? হ্যাঁ ঠিক আছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া। আচ্ছা আমাকে তোমরা বলো, একটা বৃত্তের সমীকরণ বের করতে কয়টা জিনিস লাগে? আগে প্রশ্নটা তুলছো, বলো একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য কয়টা জিনিস লাগে বলো? 2টা, জাস্ট কেন্দ্র ব্যাসার্ধ। মানে আজকে ক্লাসে আমরা শুরুতেই দেখছি যে ধরো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, তাহলে ডিরেক্ট তার সমীকরণ বের করে ফেলা যায়। কেন্দ্র মূল বিন্দু হইলে সমীকরণ এইটা, আর কেন্দ্র মূল বিন্দু না হয়ে অন্য যে কোনো বিন্দু হইলে সমীকরণ এইটা, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান স্কয়ার। তাইলে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। দেখো তুমি একটা জিনিস প্রশ্নটা পড়ো, দেখো তোমাকে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার কেন্দ্র দেওয়া, তাহলে আর কোন জিনিসটা দরকার বলো? একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আর কোনটা দরকার? কি দরকার বলো? ব্যাসার্ধ। আমাকে যেহেতু বৃত্তের সমীকরণ বের করতে বলছে, কেন্দ্র দেওয়া আছে, দরকার হচ্ছে ব্যাসার্ধ, তো আমার কাজ হচ্ছে ব্যাসার্ধ খুঁজে বের করা। এবার বাকি প্রশ্নটা পড়ো এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ওয়েট, আগে তোমরা বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? বলো, মনে মনে বলো একবারে। এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, আমি পরে বুঝাইতেছি, আগে বলো এই বৃত্তের কেন্দ্র কত?
এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, 4 কে -2 দিয়ে ভাগ করলে -2, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, -6 কে -2 দিয়ে ভাগ করলে -+3। বুঝছো? -2+3, এটা মনে মনে হয়ে গেল। এইবার ভালো মতো বোঝো। তোমাকে বলছে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা এবং সেই বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। প্রশ্নটা কে কে বুঝছো? ভালো মতো বুঝছো। ওয়েট, ধরো তোমাদের চিত্র আঁকাইতে হবে না, তোমাদের চিত্র আঁকাইতে হবে না, তোমরা খালি দেখো, চিত্র আঁকাইতে হবে না। ধরো এই যে হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া 4,5, চিত্র আঁকাইতে হবে না, খালি দেখো আগে। ধরো এই যে একটা বৃত্ত, তার কেন্দ্র দেওয়া। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ দরকার। এখন তোমাকে বলছে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে কি? এই বৃত্তটা ধরো, এই বৃত্তের কেন্দ্র ধরে এখানে আছে -2,3। ধরো এই যে একটা বৃত্ত এখানে, ধরো এই যে এই বৃত্ত আঁকাইতে পারে, তোমাদের চিত্র আঁকাইতে পারে, তোমরা খালি দেখো। ধরো এই যে এই বৃত্তটা কেন্দ্র, ধরো এই যে এটা, তোমাদের চিত্র আঁকাইতে হবে না, আগে বোঝো। আমার নির্ণেয় বৃত্ত হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার নির্ণেয় বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,5 এবং বলা আছে যে আমার এই নির্ণেয় বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে কি? এতটুকু দূরত্ব আমার নির্ণেয় বৃত্তের কি ব্যাসার্ধ না? বলো, কে কে বুঝছো? শোনো, পরীক্ষায় চিত্র আঁকাইতে হবে না, তুমি আগে বোঝো। পরীক্ষায় চিত্র আঁকাইতে হবে না, খালি বোঝার জন্য আমি তোমাকে চিত্র এঁকে বুঝাইতেছি। এই ম্যাথে চিত্র আঁকার দরকার নেই, খালি বোঝো যে ভাইয়া আমার নির্ণেয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5 এবং আমার নির্ণেয় বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। মানে হচ্ছে যে আমার বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। বুঝছো? তুমি পরীক্ষায় এই চিত্র আঁকাইতে হবে না, তুমি লিখবা নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ সমান √ওভার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বুঝুটার বিয়োগফল। 4 - +2 মানে 6 হোল স্কয়ার প্লাস 5 - 3 মানে 2 হোল স্কয়ার। কে কে বুঝছো? 36 + 4 √40। দেখো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি? 4 থেকে -2 বিয়োগ করলে 4 - +2 মানে 6 স্কয়ার প্লাস কোটি 2 এর বিয়োগফল, 5 থেকে 3 গেলে 2 স্কয়ার, তাহলে 40। এত একক। এই জিনিসটা কয়জন বুঝছো? পরীক্ষায় চিত্র আঁকাইতে হবে না, তোমরা পরীক্ষায় লিখবা যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র, শুরুতে বাংলা এইভাবে লিখবা যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র এত, সুতরাং নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ কি হবে? এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। শেষ। এইবার লিখো, সুতরাং নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণ। দেখো কেন্দ্র হচ্ছে 4,5, ব্যাসার্ধ হচ্ছে √40। তাহলে সমীকরণ কি? x মাইনাস কেন্দ্রের বুঝ, x মাইনাস কেন্দ্রের বুঝ হোল স্কয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি, y মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার √40 কে স্কয়ার করলে 40। আচ্ছা পুরোটাই লিখে দিই, ব্যাসার্ধ স্কয়ার √40 হোল স্কয়ার। শেষ। এইবার এইখানে অ্যান্সার রেখে দিলে খারাপ দেখা যায় না? বলো। ধরো তুমি যদি অ্যান্সারটা এখানে রেখে দেও, তাহলে স্যার ভাববে কি তুমি স্কয়ার করতে পারো না। শোনো, অ্যান্সার এইখানে রাইখা দিলেই তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত, কিন্তু তুমি যদি এখানে রাইখা দেও স্যার একটু মন খারাপ করবেন না যে কি ব্যাপার সে স্কয়ারটাও করতে পারে না? তো অ্যান্সারটা অবশ্যই তুমি এইভাবে লিখবা, স্কয়ার করে দিবা। দেখো x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8x প্লাস 16, তারপরে কত প্লাস y স্কয়ার মাইনাস 5 দুগুণে 10y প্লাস 5 5 25, এটাকে স্কয়ার করলে হবে 40। এবার কাটাকাটি করে দাও, সুন্দর করে সাজাও, মানে স্কয়ারটা করে দিবা, স্কয়ারটা করে বৃত্তের যে সাধারণ সমীকরণ ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 = 0, ওই ফরম্যাটটাতে নিয়ে দিবা। স্যাররা পছন্দ করেন যে তুমি বৃত্তের সাধারণ সমীকরণটার মতো বানিয়ে দিবা। তাহলে সাজাও, x স্কয়ার প্লাস y স্কয়ার সাজাই লিখো, তারপর কত -8x, তারপরে কত -10y, তারপর এখানে কত
25 আর 16 41, 41 থেকে 40 কাটাকাটি গেল 1, শেষ। এই কে কে বুঝছো ভাইয়া? অনেকে অ্যান্সারটা এখানে দিয়ে দেয়, মানে এখানে দিলেও হবে, ধরো তুমি এখানে রাইখা দিলা, এই পর্যন্ত করলেই তোমাকে আসলে ফুল মার্কস দেওয়া উচিত। তবে তোমরা তো বড় হইছো, এখন এই ক্যালকুলেশনটা করে অ্যান্সারটাকে সাধারণ সমীকরণের মতো বানাই দিবা। কে কে বুঝছো বলো? যে ভাইয়া শোনো, এই ম্যাথটা পরীক্ষা আসলে চিত্র আঁকাইতে হবে না, চিত্র আমি আঁকাইছি তোমাকে বোঝানোর জন্য। তোমরা পরীক্ষায় লিখবা যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে আমার নির্ণয় বৃত্তের কেন্দ্র এইটা, এবং প্রশ্নে বলা আছে যে নির্ণয় বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে অবশ্যই এই বৃত্তের কেন্দ্রটা আমার নির্ণয় বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্বই তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ হবে এটা, √, ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, শেষ। এই সূত্র জানো না এমন কেউ আসো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানো না এমন কেউ নাই। এমন কেউ থাকলে আসলে আজকে ক্লাস বুঝতে অসুবিধা হবে, অ্যাটলিস্ট এই জিনিসটা তোমরা জানো। এটা 9 10 পড়ছো। এবার এই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ভাইয়া ক্লাস আর কতক্ষণ হবে? কি ক্লাস কি খারাপ লাগতেছে? ক্লাস খারাপ লাগতেছে? পড়াইতে থাকি, অসুবিধা কি? এই বলো, ক্লাস খারাপ লাগলে শেষ করে দিব, ভালো লাগলে পড়াইতে থাকি। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কেন্দ্র সেম, মানে এই বৃত্তের কেন্দ্র যেই বিন্দু, আমার নির্ণয় বৃত্তের কেন্দ্র সেম। আচ্ছা আগে বলো, এক কেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র একই এবং এই বিন্দু দিয়ে যায়। ওয়েট, আগে বলো এই বৃত্তের কেন্দ্র কত? আগে বলো এই বৃত্তের কেন্দ্র কত? এক্স এর সহগ -4 কে -2 দিয়ে ভাগ করলে -+2, ওয়াই এর সহগ +5 কে -2 দিয়ে ভাগ করলে -5/2, 2, -5/2। আমার টিভি বন্ধ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, 2, -5/2। ওকে ফাইন। এবার দেখো প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যেটা আমার নির্ণয় বৃত্তের কেন্দ্র সেম, মানে নির্ণয় বৃত্তের কেন্দ্র সেম এটাই, এবং বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। এবার আমাকে বলো, বৃত্তের কেন্দ্র এইটা, বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, তাইলে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধ না? বলো, তাহলে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কত বলো? এই দুইটা বিন্দু দূরত্ব। এই কথা বুঝছো ভাই? আমরা কেন্দ্র পাই গেছি, শোনো নির্ণয় বৃত্তের কেন্দ্র এইটা, তাহলে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা একটা বৃত্তের কেন্দ্র পাই গেছি, আবার প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলা আছে যে নির্ণয় বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। ধরো এই যে ব্যাপারটা যে এরকম, ধরো এই যে বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র এটা কত? 2, -5/2। আবার বৃত্তটা ধরো এই যে বিন্দু দিয়ে যায়, কত বিন্দু দিয়ে যায়? ধরো 2, -1, এই বিন্দু দিয়ে যায়, মানে বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে 2, -1। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ হয়েছে, এটা কি ছোট হাতের এ মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কত? √, এটা এদিকে লিখি। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করে তো পানি ভাত, √, ভুজ দ্বয়ের বিয়োগফল। দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 স্কয়ার, 0 স্কয়ার তো লেখা লাগে না, 2 থেকে 2 ভুজ দ্বয়ের বিয়োগফল 0 হয়ে যাবে। কোটি দ্বয়ের বিয়োগফল -5/2 থেকে -5/2 থেকে বিয়োগ করবা -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হোল স্কয়ার। এটা করে বলো কত আসে? এই ব্যাসার্ধটা কত আসছে বলো? ব্যাসার্ধটা কত আসছে? ক্যালকুলেটরে বসাও। √, ভুজ দ্বয়ের বিয়োগফল 2 থেকে 2 বিয়োগ করলে তো 0, 0 কে স্কয়ার করতে লাভ নাই। কোটি দ্বয়ের বিয়োগফল -5/2 মাইনাসে মাইনাসে +1, ব্যাসার্ধ হচ্ছে 3/2। সবার আসছে ব্যাসার্ধ 3/2। গুড, শেষ। এত একক। পরীক্ষায় চিত্র আঁকাইতে হবে না, এই ম্যাথগুলো করার জন্য চিত্র আঁকাইতে হবে না, এটা মনে মনে বুঝলেই হবে। তাইলে কেন্দ্র হচ্ছে এইটা, ব্যাসার্ধ এইটা। তাহলে সমীকরণ লিখো, নির্ণয় সমীকরণ x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি y মাইনাসে মাইনাসে +5/2, y মাইনাসে মাইনাসে +5/2 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার 3/2 স্কয়ার, শেষ। এই বাকিটা তোমরা নিজেরা পারবা না, স্কয়ারটা করে সিম্পলিফিকেশন কে কে পারবা বলো? শোনো, এইখানে রাইখা দিলেও আসলে তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত, কিন্তু এইখানে রাইখা দিলে স্যার মনে করবেন যে তুমি স্কয়ার করতে পারো না, বাকি কাজটা নিজেরা পারবা না হাউস ওয়াইফ।
এই যে এটাকে স্কয়ার করবা, এটাকে স্কয়ার করবা, এটাকে স্কয়ার করবা, তারপর কাটাকাটি করে সবকিছু এক পাশে করে এই যে এই ফরম্যাট বানাই দিবা। সবগুলো অ্যান্সার এই যে আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ, এক্স স্কয়ার, প্রথমে এক্স স্কয়ার, তারপর ওয়াই স্কয়ার, তারপর 2gx মানে এক্স সম্বলিত পদ, তারপর 2fy মানে ওয়াই সম্বলিত পদ, তারপর ধ্রুবক, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এই ফরম্যাটে অবশ্যই তোমরা অ্যান্সারটাকে নিয়ে দেবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। গুড, ভেরি গুড। এইবার আসো বৃত্তের যে সমীকরণগুলো আমরা শিখছি সেখান থেকে আরো কয়েকটা সুন্দর সুন্দর জিনিস শিখতে হবে। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা এটা বৃত্তের সাধারণ সমীকরণ না, এটা টপিকটা চেঞ্জ হবে, মানে এটা জাস্ট কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ, অসুবিধা নেই, তোমরা তো জানো কোনটা সাধারণ সমীকরণ। আগে দেখো, ধরো একটা বৃত্তের কেন্দ্র এইচ কমা কে, এটা আমাদের ওই যে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণটা, যে এই সমীকরণটা থেকে আমরা সাধারণ সমীকরণটা বের করছিলাম। ধরো কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের a, তাহলে এই সমীকরণটা কি x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান স্কোয়ার। মনে আছে তোমাদের, বলো? তো এখন এই তিনটা জিনিস লেখো, যেমনি আছে লিখো, লিখে ডান কমেন্ট করো, পরে আমি বুঝাইতেছি। লিখো বৃত্তটি, মানে এই যে বৃত্তটা যার কেন্দ্র হচ্ছে এইচ কমাকে, ব্যাসার্ধ হচ্ছে এ পরিমাণ, লিখো আগে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি, এটা মডুলাস চিহ্ন, দুই পাশে কি মডুলাস, মডুলাস অফ কেন্দ্রের কোটি। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান হবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ। বৃত্তটি উভয় অক্ষকে যদি স্পর্শ করে, ধরো এক্স অক্ষকেও স্পর্শ করছে, ওয়াই অক্ষকেও স্পর্শ করছে, তাহলে ব্যাসার্ধ সমান হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি এবং মডুলাস অফ কেন্দ্রের ভুজ, দুইটারই সমান। লিখে ডান কমেন্ট করো। লিখো, লিখে ডান কমেন্ট করো যে এই যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণটা x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার, এই সমীকরণটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি কেন্দ্রের কোটি, মডুলাস অফ। আচ্ছা মডুলাস কেন দেওয়া হয়েছে বলো তো? বলো তো সবগুলোতে মডুলাস কেন? কারণ ব্যাসার্ধ মানে তো দূরত্ব। আচ্ছা বলো তো দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? একটা বৃত্তের ব্যাসার্ধ কি কখনো নেগেটিভ হইতে পারে? কোন বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে, ব্যাসার্ধ মানেই তো দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। এখন ভাইয়া একটা বিন্দুর ভুজ কিংবা কোটি এরা তো নেগেটিভ হইতে পারে। একটা বৃত্তের কেন্দ্র এরকম হইতে পারে না যে ধরো -2, -3, ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ হইতে পারে, তো তো ব্যাসার্ধ তো আর নেগেটিভ হইতে পারবে না, এই জন্য মডুলাস করে দেওয়া। ওকে ফাইন, এবার দেখো সবার প্রথমটা, নতুন কিছু না, লিখো না, নতুন কিছু না। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ মডুলাস অফ কেন্দ্রের কোটি, এটা কেমনে আসছে চলো দেখি, চলো দেখি। দেখো আগে বোঝো, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। ধরো এই যে একটা বৃত্ত কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। ধরো এই যে বৃত্তটার কেন্দ্র, কেন্দ্র কত, এইচ কমাকে, ওয়েট, এইচ কমাকে, এই বৃত্তটা কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা তোমরা যারা সরল লেখা পড়ো নাই অসুবিধা নেই, আগে এই জিনিসটা বলো। ধরো আমি এখানে যদি লম্ব আঁকি, তাহলে এই জিনিসটা কে কে বোঝো যে এই যে বিন্দুটার স্থানাঙ্ক মানে কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যে এইচ কমাকে, তাহলে এখান থেকে এতটুকু এই দূরত্বটা হচ্ছে বিন্দুর ভুজ এক্স, সরি এইচ, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কে। বলো এই জিনিসটা জানো না? এটা তো 9 নেই পড়ছো, যারা সরল লেখা পড়ো নাই এতটুকু কে কে জানো বলো? ধরো যে এই যে বৃত্তটা তার কেন্দ্র হচ্ছে এইচ কমাকে, এই যে কেন্দ্র, কেন্দ্র কত, এইচ কমাকে, তো এই বৃত্তটার কেন্দ্র যদি এইচ কমা কে হয়, ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এইচ কমা কে হয়, তাহলে এই যে মূল বিন্দু থেকে, দেখো মূল বিন্দু থেকে এই পর্যন্ত এতটুকু ডিস্টেন্স হবে ভুজের সমান। এই যে এতটুকু হচ্ছে এইচ, এতটুকু ডিস্টেন্স হচ্ছে ভুজ, আর এতটুকু হচ্ছে কোটি, এইচ কমা কে, দেখো এই যে এইচ কমা কে। আচ্ছা ফাইন, এইবার তোমরা এই চিত্রটা দেখো তো, আমি কি বলতে পারি যে এখান থেকে এতটুকু এই দূরত্বটা হচ্ছে কে? আবার কেউ যদি বলে ভাই এতটুকু দূরত্ব তো বৃত্তের ব্যাসার্ধ, এই বলো এতটুকু ডিসটেন্স কি বৃত্তের ব্যাসার্ধ না? বলো ব্যাসার্ধ তো, এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ দূরত্ব ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ, দেখো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান কার সমান বলো, কার সমান?
ব্যাসার্ধ কার সমান? কোটির সমান। তবে ব্যাসার্ধ তো কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস। কে কে বুঝছো? দেখো, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। কে কে বুঝছো একটু দেখো, চিত্রটার দিকে একটু তাকাই থাকো, চিত্রটার দিকে একটু তাকাই থাকো, মাথার মধ্যে ঢুকছে কিনা যে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কার সমান? বলো বলো বলো, কেন্দ্রের কোটির সমান। দেখো এই যে ভুজের সমান কিন্তু হবে না, এই বলো, এই ভুজের সমান হবে? বলো, দেখো ভুজের সমান হবে? হবে না, কিন্তু ব্যাসার্ধটা হবে কোটির সমান। গুড। একইভাবে বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো আবার সেম, বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে মূল বিন্দু 0,0। দেখো বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়েট, হ্যাঁ দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? এইচ কমা কে। ধরো এই যে কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কমা কে, ওয়েট। তাহলে দেখো আমি যদি এই কেন্দ্র থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে আগে বলো, এই জিনিসটা তো ক্লিয়ার যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে এই বিন্দুর এই যে কেন্দ্র ভুজ, এতটুকু হচ্ছে এইচ আর এতটুকু হচ্ছে কে। এখন আমাকে বলো তো, এখানে এই যে কে, এই পুরাটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়েছে? দেখো যখন এক্স অক্ষকে স্পর্শ করছিল তখন ব্যাসার্ধ ছিল কে এর সমান। এখানে কি ব্যাসার্ধ কে এর সমান? বলো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর কে তো ভাই এই পুরাটা, কে হচ্ছে এই পুরাটা। দেখো এতটুকু হচ্ছে ভুজ এইচ আর এই পুরাটা হচ্ছে কে। তাহলে এখানে তো ব্যাসার্ধ কে এর সমান না, তাহলে ব্যাসার্ধ কার সমান? একটু চিন্তা করো তো, আমাকে বলো তো, এই যে এই ডিস্টেন্সটা কার সমান? দেখো এতটুকু যদি এইচ হয় তাহলে এটাও এইচ না? একটু তাকায় থাকো তো, দেখো দেখো এই যে এখান থেকে এটা একটা আয়তক্ষেত্র হবে, সবগুলো লম্ব, এখানে লম্ব, তাহলে এতটুকু এইচ হইলে এটাও এইচ। এই যে দেখো, তাহলে আমি কি বলতে পারি যে এখানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইচ এর সমান? কে কে আমার সাথে একমত যে এখানে বৃত্তের ব্যাসার্ধ এই যে এটার সমান, এই যে এতটুকু সমান, এই যে এইচ। তাইলে বৃত্তের ব্যাসার্ধ কার সমান? এইচ এর সমান। তবে ব্যাসার্ধ নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস। তাহলে মডুলাস অফ এইচ। এইচ মানে কি? এইচ মানে কেন্দ্রের ভুজ। কে কে বুঝছো? দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ। কার কার মাথায় ঢুকছে একটু বলো। দেখো এটা একদম ঠুটস্থ মুখস্থ রাখতে হবে, চোখের মধ্যে স্ক্রিনশট নেও, চোখের মধ্যে স্ক্রিনশট নিয়ে মাথার মধ্যে সেভ করে রাখো যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস, মডুলাস অফ কেন্দ্রের কোটি। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান, তবে মডুলাস অফ কেন্দ্রের ভুজ, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। এইবার তোমরা বলো তো, যদি বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, ধরো একটা বৃত্ত একই সাথে এক্স অক্ষকেও স্পর্শ করছে ওয়াই অক্ষকেও স্পর্শ করছে, তাইলে কি হবে? ব্যাসার্ধ দুইটারই সমান হবে, কেন্দ্রের কোটিরও সমান হবে, কেন্দ্রের ভুজেরও সমান হবে। তারও দেখাচ্ছি, এটা তো বুঝেই গেছো, আগের দুইটা মনে রাখলেই হবে, এটা তো তোমরা বুঝেই গেছো, দুইটাকে স্পর্শ করলে তো দুইটারই সমান হবে। ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই যে মূল বিন্দু 0,0, ধরো এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, ওকে ফাইন। ধরো এই যে কেন্দ্র, কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। তাহলে দেখো দেখো এই যে এত, এখানে আমি যদি লম্ব আঁকি তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে মূল বিন্দু থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে বিন্দুটার ভুজ, কেন্দ্রের ভুজ, আর এখান থেকে এতটুকু কি? কেন্দ্রের কোটি। তাহলে দেখো এই যে এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কার সমান? কোটির সমান। আবার এতটুকু, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তো এটা কার সমান? এইচ এর সমান। তাহলে দেখো আমরা বলতে পারি বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দেখো কেন্দ্রের কোটিরও সমান, আবার এই যে ভুজেরও তো সমান, কিন্তু ব্যাসার্ধ নেগেটিভ হয় না, এর জন্য দুইটাই মডুলাসের মধ্যে। কে কে বুঝছো বলো?
শেষ। চোখের মধ্যে স্ক্রিনশট নাও। দেখো একটা বৃত্তের ধরো কেন্দ্র এইচ কমাকে ব্যাসার্ধ এ, তাহলে সমীকরণ কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। মডুলাস কেন? কারণ ব্যাসার্ধ নেগেটিভ হয় না। ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ। আর উভয় অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটি দুটারই মডুলাসের সমান। এইবার চোখের মধ্যে এইগুলা স্ক্রিনশট নেও, যে চোখের মধ্যে ভাসবে যে এক্স অক্ষকে স্পর্শ করতেছে তাহলে ব্যাসার্ধ হচ্ছে কোটির সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে তাহলে ব্যাসার্ধ হচ্ছে ভুজের সমান, উভয় অক্ষকে স্পর্শ করতেছে দুটারই সমান। উঠছে? চোখের মধ্যে স্ক্রিনশট উঠছে? ওকে ফাইন। তাইলে এই যে সমীকরণটা মানে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণটা, এই সমীকরণ থেকে এই তিনটা জিনিস মনে রাখলে আর কিছু লাগবে না। এইবার আসো বৃত্তের সাধারণ সমীকরণ। এই যে লেখো, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে এবার কিছু জিনিস বাইর করা শিখতে হবে। আমরা কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট যে সমীকরণটা ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার, সেখান থেকে তিনটা ইম্পর্টেন্ট জিনিস শিখছি। এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ, দুটাকে স্পর্শ করলে দুটারই সমান। এইবার এই যেটা কি আসলে এই বৃত্তের সাধারণ সমীকরণ না? বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 সমান 0 এবং এর কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এগুলো আমাদের মুখস্থ হয়েছে কিনা বলো, দ্রুত বলো। মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র, এক্স এর শখকে -2 দিয়ে ভাগ করলে ভুজ পাওয়া যায়, ওয়াই এর শখকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের কোটি পাওয়া যায়, আর ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এইবার শোনো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই বৃত্তটা মানে সাধারণ সমীকরণটা যদি এক্স অক্ষকে খণ্ডন করে তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? ওয়েট, ধরো এই যে বৃত্তটা, দেখো এই বৃত্তটা কি এক্স অক্ষ থেকে একটা অংশ খণ্ডন করছে না? দেখো এই যে এতটুকু অংশ, ধরো এ বি। ওয়েট, আমি এই বিন্দু রেখে দিলাম এ, এই বিন্দু রেখে দিলাম বি। দেখো এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করছে? এই যে এতটুকু এ বি। তোমাকে বলা হয়েছে যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো, মানে এ বি ইকুয়াল টু হোয়াট? প্রশ্নটা বুঝছো? আগে বলো প্রশ্ন বুঝছো কে কে? প্রশ্ন কে কে বুঝছো? তোমাকে বলছে যে এই যে সাধারণ বৃত্ত মানে সমীকরণটা, ধরো এই সমীকরণটা এক্স অক্ষ থেকে একটা অংশ খণ্ডন করছে, কতটুকু অংশ? যে বি। এই ডট ডট গুলো বাদ দিয়ে দিয়ে তো দেখলেই বোঝা যাচ্ছে যে এ থেকে বি পরিমাণ এতটুকু অংশ খণ্ডন করছে। তো তোমাকে বলা হয়েছে যে এটা দৈর্ঘ্য বের করো, যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো। আমার কাজ হচ্ছে এ বি এর দৈর্ঘ্য বের করা। এখন আমার হাতে ইনফরমেশন কি কি আছে? আমি কেন্দ্র জানি মাইনাস জি মাইনাস এফ, ধরো এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ ধরো এইটা। ওয়েট, এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার, বাঁকায় লিখি রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ধরো কেন্দ্র, ধরো নাম দিলাম, কেন্দ্রের নাম দিলাম ধরো যে সি। ঠিক আছে, সি বিন্দু হচ্ছে কেন্দ্র, সি হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি। এই যে দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই যে এতটুকু তো ব্যাসার্ধ। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন আমার কাছে আছে। এখন আমাকে তোমরা আগে বলো তো, আমি যদি কেন্দ্র থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি তাহলে এখান থেকে এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক তো মাইনাস জি মাইনাস এফ, তাহলে এখান থেকে এতটুকু কি হবে? মাইনাস জি নাকি শুধু জি? আচ্ছা, দূরত্ব কি নেগেটিভ হয়? বলো, দূরত্ব নেগেটিভ হয়? শোনো, স্থানাঙ্ক নেগেটিভ হইতে পারে বুঝ করি, কিন্তু মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এইভাবে যে কেন্দ্রের স্থানাঙ্ক কত? মাইনাস জি মাইনাস এফ, তাইলে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু কত? এটা কিন্তু কেন্দ্রের ভুজের সমান মাইনাস জি, কিন্তু দূরত্ব হিসেবে কিন্তু মাইনাস জি না, শুধু জি। ধরো এই যে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এটা কিন্তু জি এর সমান, মানে মডুলাস অফ মাইনাস জি আর কি, মানে মডুলাস করে লিখবা। আমার এটা আসলে দরকার নাই। দেখো এতটুকু হচ্ছে জি আর এটা হচ্ছে এফ, মাইনাস এফ না কিন্তু, কারণ দূরত্ব তো নেগেটিভ হয় না। আগে বলে এটাকে কি বুঝছো যে এতটুকু হচ্ছে এফ, এই যে এতটুকু এফ। দেখো আমার কথা শোনো, এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক যেহেতু মাইনাস জি মাইনাস এফ, তাহলে এতটুকু হচ্ছে ভুজ মাইনাস জি, কিন্তু দূরত্ব তো নেগেটিভ হয় না, এই জন্য আমি লিখলাম যে শুধু জি। আর এতটুকু হচ্ছে কোটি, কোটি কত? এই যে এফ মাইনাস এফ,
তো দূরত্ব হিসেবে চিন্তা করলে ধরো দূরত্ব হিসেবে চিন্তা করলে তো আর নেগেটিভ হয় না, এই জন্য জাস্ট এফ লিখলাম। এইবার আমাকে তোমরা বলো তো যে এই যে আমি এখানে লম্ব আঁকাইছি, এটা তো লম্ব, এটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ নামকরণ করো দাঁড়াও, এটা সি এ বি, এটা ধরো ডি এ ডি। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এ ডি বাইর করা। বলো তাহলে এ ডি কি হবে? তোমরা কি পিথাগোরাস সাহেবের নাম শুনছো? 11-এ উঠছো এমন কেউ আসো জানো না পিথাগোরাসের সূত্র কি? জানো না? এরা আসো, সবাই তো জানো। দেখো আমার টার্গেট হচ্ছে এডি বাইর করা। আমি এখান থেকে এডি বাইর করবো। এডি বাইর করতে পারলে কাছে একটু ওয়েট। আচ্ছা তোমাদের কি মনে আছে যে আমাকে বাইর করতে বলছিল এ বি? তো এ বি বাদ দিয়ে আমি এডি কেন বের করতেছি বলো তো? এডি কেন বের করতেছি? 9-10-এ একটা সূত্র ছিল মনে আছে, যে একটা বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, মনে আছে? মানে ডি হবে এ বি এর মধ্যবিন্দু, মানে এখানে এ বি হবে এ ডি এর ঠিক দ্বিগুণ। এই সূত্রটা কে কে পড়ছো 9-10, মানে উপপাদ্যটা 2 ইন্টু এ ডি। এটা কে কে পড়ছো 9-10-এ? দেখো 9-10-এ একটা উপপাদ্য ছিল যে কোনো বৃত্তের কেন্দ্র হতে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে হচ্ছে এই ডি বিন্দু হবে এ বি জায়ের মধ্যবিন্দু। তো আমাকে বের করতে বলছিল এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এক্স অক্ষ থেকে এই বৃত্ত খণ্ডিত করছে এ বি পরিমাণ অংশ, তো এ বি এর দৈর্ঘ্য হবে এ ডি এর দ্বিগুণ। ওটা 9-10-এর উপপাদ্য। তো এখন আমি এডি বের করবো। তো পিথাগোরাস সাহেবকে কল দেও। দেখো পিথাগোরাস সাহেবকে কল দেও। পিথাগোরাস সাহেব কি বলতেছে? অতিভুজ স্কয়ার, দেখো এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই সূত্র জানো না এমন কোন পবিত্র পাপী আসো আজকে ক্লাসে? বলো যে সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমার বের করতে হবে কি? বের করতে হবে এডি। আমি বাম পাশে লিখি দেখো, তাহলে এডি স্কয়ার সমান হবে এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে দেখো এসি স্কয়ার, এসি মানে হচ্ছে ব্যাসার্ধ, এই রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তো এটাকে স্কয়ার করে দিলে রুট ওভারটা চলে যাবে, রুট ওভারটা চলে যাবে, থাকবে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তারপরে মাইনাস মাইনাস সিডি স্কয়ার। দেখো সিডি এর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এফ, দেখো সিডি সমান কত? ছোট হাতের এফ। তাহলে সিডি স্কয়ার মানে এফ স্কয়ার, এফ স্কয়ার কাটা, থাকবে জি স্কয়ার মাইনাস সি। এবার মান বসায় দাও 2 ইন্টু এডি, তাহলে 2 ইন্টু জি স্কয়ার মাইনাস সি। কে কে বুঝছো? ভাই পরীক্ষায় শুধু এই সূত্রটা মুখস্থ রাখলেই চলবে, কিন্তু আমরা জিনিসটা শিখতেছি যে কোত্থেকে আসছে এরা, শিখে রাখলে ভালো লাগবে। একটু দেখো এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য মুখস্থ করো 2 রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি। আমরা প্রমাণগুলো শিখতেছি কারণ এই জিনিসগুলো যদি আমরা জেনে রাখি, পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক, স্যার যদি তোমাকে আটকাইতেও চান যে পরীক্ষায় ধরো প্রশ্ন স্যার উদ্দীপকটা এইভাবে চিত্র দিয়ে বানাই দিল, বৃত্ত অধ্যায়ে কিন্তু এই জিনিসটা খুবই বেশি হয় যে উদ্দীপক চিত্র দিয়ে বানায় দেয়। তখন এইরকম একটা চিত্র দিয়ে বানাই দিলেও তুমি বুঝতে পারবা যে আসলে ঘটনা কি। এটা কে কে বুঝছো বলো? কে কে বুঝছো যে এই যে একটা বৃত্ত তার সাধারণ সমীকরণ দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, যার কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, এই যে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই বৃত্তটা এক্স অক্ষ থেকে যতটুকু অংশ খণ্ডন করছে তার দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ মানে 2 রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি। এবার এটা তুমি মুখস্থ করবা, মানে জাস্ট এই জিনিসটা মুখস্থ রাখলে তোমার কাজ হয়ে যাবে যে বৃত্তের সাধারণ সমীকরণটা এক্স অক্ষ থেকে যতটুকু অংশ খণ্ডন করে তার দৈর্ঘ্য 2 রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি। এইবার 2 নাম্বার যে টপিকটা একটু দেখো, লেখা আছে বৃত্তটি এক্স অক্ষকে যদি স্পর্শ করে, ওয়েট দেখো, ধরো এই যে বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমাকে তোমরা বলো বৃত্তটা যদি এক্স অক্ষকে শুধু স্পর্শ করে, 2 নাম্বার টপিকটা, আগে চিত্র আঁকাইতে হবে না, দেখো চিত্র আঁকাইতে হবে না। দেখো 1 নাম্বার টপিকটা ছিল এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি। আচ্ছা আমাকে তোমরা বলো এইবার যদি বৃত্তটা শুধু এক্স অক্ষকে স্পর্শ করে,
তাহলে এখানে এ বি এর মান কত? 0 না? বৃত্তটা যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে সে কি এক অক্ষ থেকে কোনো অংশ খণ্ডন করছে বলো? শুধু স্পর্শ করাকে খণ্ডন করা বলা যায়? কোনো একটা বৃত্ত যদি এক অক্ষকে শুধু স্পর্শ করে তাহলে কিন্তু সে এক অক্ষ থেকে কোনো অংশ খণ্ডনই করে নাই, সে শুধু টাচ করে গেছে। তাইলে এ বি সমান 0। তাহলে এ বি সমান কত ছিল মনে আছে? যে এটা এ বি সমান ছিল 2√of g² - c। তাহলে বৃত্তটা যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে এ বি সমান 0। এ বি সমান 0 মানে এই যে 2√of g² - c, এটা সমান 0। তাহলে 2 দিয়ে ভাগ করলেও 0, √of g² - c সমান 0। স্কয়ার করে দাও, g² - c সমান 0, তাহলে g² সমান c। এই যে কে বুঝছো ভাইয়া? তোমার পরীক্ষার জন্য খালি এটা মুখস্থ রাখলেই চলবে যে বৃত্তের সাধারণ সমীকরণটা যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে শর্ত হচ্ছে g² সমান c। তবে আমি তোমাকে একদম দেখাই দিলাম যে ঘটনাগুলো কোত্থেকে আসতেছে। কে বুঝছো বলো? এই দুইটা জিনিস বুঝছো মানে শেষ, ছুটি দেন স্যার। এই যে আর 4 মিনিট, আর 4 মিনিট লাগবে। দেখো এই দুটো জিনিস কে ফিল করতে পারছো একটু বলো? যে বৃত্তের সাধারণ সমীকরণটা যার কেন্দ্র -g, -f, ব্যাসার্ধ √of g² + f² - c, এই বৃত্তটা এক অক্ষ থেকে যতটুকু অংশ খণ্ডন করে তার দৈর্ঘ্য হচ্ছে 2√of g² - c। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তোমার কোনো বন্ধু যদি জিজ্ঞেস করে যে এই 2টা কোত্থেকে আসছে, তুমি বুঝছো 2টা কোত্থেকে আসছে? যে √of g² - c এটা হচ্ছে এডি এর মান। এটা কার মান? এডি এর মান। দেখো এই যে এডি স্কয়ার সমান এত, তাহলে এডি সমান কি হবে? √of g² - c। বুঝো না? এই যে দেখো আমি তো এখানে √টা লিখি নাই। দেখো এডি স্কয়ার সমান যদি এটা হয়, এডি স্কয়ার সমান এটা হয়, তাহলে এডি কি √ওভার হবে না? কথা বুঝছো? √of g² - c। দেখো তোমার কোনো বন্ধু যদি তোমাকে জিজ্ঞেস করে যে এখানে g² - c মানে কি, এটা হচ্ছে যে এই এডি এতটুকু, আর টোটাল খণ্ডিত অংশ হচ্ছে এবি, এটা দ্বিগুণ, ওই যে 2√of g² - c। বুঝছো? ওকে ফাইন। আর যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে তো আর কোনো অংশ খণ্ডন করে নাই, তখন এ বি সমান 0 হয়ে যাবে, মানে সেখান থেকে আসবে g² - c। আশা করি বুঝতে পারছো। তো ঠিক একইভাবে এই দুইটা আমি প্রমাণ করে দেব না, নিজেরা প্রমাণ করে ট্রাই করতে পারো। দেখো 3, 4 যদি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ বের করতে বলে, এই যে এতটুকু ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, এই যে এতটুক, এটা হবে 2√of f² - c। একইভাবে প্রমাণ একই রকম, তো আমি এটার প্রমাণ দেখাইলাম না। দেখো এটাতে ছিল 2√of x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√of g² - c, আর y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√of f² - c। তো এবার বলো তো, বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে, দেখো খণ্ডন করলে খণ্ডিত অংশের সূত্র হচ্ছে এইটা দৈর্ঘ্য, আর স্পর্শ করলে তো এটা সমান 0। তো 0 বসালে 2 দিয়ে ভাগ করলে 0, স্কয়ার করলেও 0, f² সমান c। তাই মনে থাকবে? একটু দেখো তো, মনে থাকবে? বলো, শোনো আমার সাথে সাথে বলো। x অক্ষের খণ্ডিত অংশ 2√of g² - c, x অক্ষকে স্পর্শ করলে g² সমান c। y অক্ষের খণ্ডিত অংশ 2√of, খালি g এর জায়গায় f, 2√of f² - c। y অক্ষকে স্পর্শ করলে এটার মান 0। তো 0 হইলে কি হবে? এটা সমান 0 লেখো। এটা সমান 0 হইলে 2 দিয়ে ভাগ করলে 0, স্কয়ার করলেও 0, তাহলে f² - c সমান 0, মানে f² সমান c। তাহলে একটু সামারি করি। দেখো দেখো x অক্ষের খণ্ডিত অংশ 2√of g² - c, এত একক, যেহেতু এটা দৈর্ঘ্য, দেখো এত একক। x অক্ষকে স্পর্শ করলে এটা সমান 0, আর এটা সমান 0 বসাইলে g² সমান আসে c, স্কয়ার করলে হয় 0, পক্ষান্তর করলে g² সমান c। y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√of f² - c, y অক্ষকে স্পর্শ করলে এটার মান 0 হবে, এটা এত একক লিখে রেখে এত একক, আর এটা সমান 0 হলে f² সমান c। এবার আমাকে তোমরা বলো, যদি উভয় অক্ষকে স্পর্শ করে কি হবে? দেখো x অক্ষকে স্পর্শ করলে g² সমান c, y অক্ষকে স্পর্শ করলে f² সমান c। তাইলে উভয় অক্ষকে স্পর্শ করলে কি লিখতে পারি? g² সমান f² সমান c। কে বুঝছো? এটা তো নতুন কিছু না, এটা নতুন কিছু না। কে বুঝছো বলো? x অক্ষকে স্পর্শ করলে g² সমান c, y অক্ষকে স্পর্শ করলে f² সমান c। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে g² সমান f² সমান c। কথা কে বুঝছো বলো? কে বুঝছো বলো? লাস্ট, আজকের ক্লাসের লাস্ট টপিক,
বৃত্তটি মূল বিন্দুগামী হলে, দেখো বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায়, লিখো, তাহলে সি এর মান 0। শেষ। এই বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে সি এর মান হবে 0। কেন 0? এই টপিকটা লিখো। এই যে এইগুলা 1 2 3, তোমার তো এতগুলো পেজ লেখার দরকার নেই, তুমি আগে এই টপিকটা লিখছো না, টপিকটা লিখে খালি 1/1 1 2 3 4 5 তারপর 6, এই 6টা লিখবা যে বৃত্তটি মূল বিন্দুগামী হলে সি এর মান 0। এখন বলো কে কে জানতে চাও সি এর মান 0 কেন? বলো। বৃত্তের সাধারণ সমীকরণটা x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি এর মান অবশ্যই 0 হবে। কেন 0 হবে? কারণ দেখো এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তার মানে হচ্ছে মূল বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। একটা বৃত্ত যেই বিন্দু দিয়ে যাবে সেই বিন্দু দিয়ে অবশ্যই তার সমীকরণটা সিদ্ধ হবে। মানে তুমি x এর জায়গায় বসাইতে পারবা 0, y এর জায়গায় বসাইতে পারবা 0। তাহলে বসাও, x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, থাকবে শুধু c। তাহলে সি এর মান 0। কথা বুঝছো? বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায় তো বৃত্তের উপর অবস্থিত সকল বিন্দু ওই বৃত্তের সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় বসাও 0, y এর জায়গায় 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, থাকবে শুধু সি এর মান 0। তার মানে আমি যদি তোমাকে এরকম একটা সমীকরণ লিখে দেই, x² + y², ধরো যে এরকম +8x + 6y, দেখো এখানে কোনো সি নাই, তাহলে তুমি কি এই সমীকরণটা দেখে বুঝতে পারবা যে এই সমীকরণটা মূল বিন্দু দিয়ে যায়? কে কে বুঝতে পারবা বলো? যখনই তুমি একটা বৃত্তের সাধারণ সমীকরণ দেখবা, যেই সাধারণ সমীকরণে সি এর মান 0, দেখো এখানে সি নাই, তাহলে অবশ্যই ওই বৃত্তটা অন্য যেই বিন্দু দিয়ে যাক না কেন মূল বিন্দু দিয়ে অবশ্যই যাবে। শেষ। আজকের ক্লাস ছুটি, গরম গরম রুটি। তো আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে আসা। দেখো কোন কোন জিনিসগুলো মুখস্থ করবা। প্রথমত কেন্দ্র 0 0, ব্যাসার্ধ a, সমীকরণ হচ্ছে x² + y² = a²। কেন্দ্র h, কে, ব্যাসার্ধ a, সমীকরণ হচ্ছে x - h² + y - k² = ব্যাসার্ধ স্কয়ার। মুখস্থ। এরপরে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ এইটা x² + y² + 2gx + 2fy + c = 0। এর কেন্দ্র -g, -f, ব্যাসার্ধ √g² + f² - c। মুখস্থ। এরপরে এই যে এখানে যেগুলো লিখলাম, এই যে এখানে তিনটা বৈশিষ্ট্য একবারে মুখস্থ। এবং এখানে কয়টা বৈশিষ্ট্য গেল? এখানে গেল 6টা। এই যে এখানে গেছে টোটাল কয়টা? 6টা। এই 6টা একদম মুখস্থ। আগামী ক্লাসে আমরা এই ম্যাথ দিয়ে ক্লাস শুরু করব। আগামী ক্লাসে আমরা এই ম্যাথ দিয়ে ক্লাসটা শুরু করব। তো আজকে ক্লাসটা বুঝতে পারছো কে কে বলো তো? যারা সরল লেখা অধ্যায় পড়ো নাই তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? দেখো বৃত্তের 4.1 বোঝার জন্য শুধু সরল লেখার দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই কনসেপ্টগুলা, বা x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে মডুলাস অফ কোটি, y অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ভুজ, এই বেসিক জিনিসটা জানলেই হয়। তবে 4.2 তে কিছু টাইপ আছে যেগুলা সরল লেখার সাথে রিলেটেড। তো আমার সাজেশন থাকবে 4.1 পর্যন্ত কোনো অসুবিধা নাই। তুমি 4.1 এর প্রথম 4টা বা 5টা ক্লাস, 6টা ক্লাসই লাগে, তুমি লাইভে করো, অসুবিধা নেই। তবে টার্গেট নেও 4.2 শুরুর আগে সরল লেখা অধ্যায়টা কভার করে ফেলার। ঠিক আছে? ওকে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আজকে ক্লাসে আমরা বৃত্ত অধ্যায়টা শুরু করলাম এবং বৃত্ত অধ্যায়ের বেসিক জিনিসপত্র যা কিছু দরকার সবকিছু আজকে ক্লাসে কভার হয়ে গেছে। মানে 4.1 এর সকল বেসিক জিনিসপত্র আজকে ক্লাসে কভার হয়ে গেছে। আগামী ক্লাস থেকে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। তো আগামী ক্লাস বুধবারে, শোনো, আগামী ক্লাস বুধবার রাত 10টায়। তোমরা বুধবার ঠিক রাত 9:30টায় ক্লাসের জন্য রেডি হয়ে বসে যাবা। আধা ঘন্টা আজকে ক্লাসের লেকচারটা রিভিশন দিয়ে আসবা। কে কে রিভিশন দিয়ে আসবা বলো, প্রমিস করে যাও যে বুধবার রাত 10টায় 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসের আগে 30 মিনিট আগে পরের টেবিলে বসে যাবা, মানে যেখানে বসে ক্লাস করো। 30 মিনিট জাস্ট আজকে ক্লাসে যা পড়াইছি খালি উল্টাইবা, খালি পেজ উল্টায় দেখবা, আর কিছু লাগবে না। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে বুধবার রাত 10টায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।